রাইট শুনছেন সবসময় পিঙ্ক এফএম, আর ভূত এফএম এর সময় হয়ে গেছে। ভূত এফএম এ আরও একবার সপ্তাহ ঘুরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার কাছে অন্য দিনের চাইতে আজকের দিনটির ভিন্নতা হচ্ছে এইটা যে আমার কাছে বেশ অন্য রকমের অন্য কিছু ধরনের গল্প আছে, ঘটনা আছে, এবং অন্য ধরনের আমার কাছে আজকে ইমেল রয়েছে বেশ কিছু, এবং অন্য ধরনের আমার কাছে বেশ কিছু আপনাদের পাঠানো মানে বিভিন্ন ঘটনা রয়েছে, সেগুলো আমরা একটার পর একটা শেয়ার করব। সঙ্গে যে গেস্ট রয়েছে তাদের সাথে একটু পরিচিত হয়ে যায়। আমি শুরুতেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের প্রথম যিনি গেস্ট রয়েছেন, আপনার নামটা একটু বলবেন? আমি মজুমদার মাহবুব। আমি একটা প্রাইভেট এয়ার থার্মের মালিক। আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে আমার দাদু, যিনি আজকে থেকে প্রায় 15 বছর আগে আমাদের ছেড়ে চলে যান, ভাই উনি যখন মারা যান ওনার পাশে আমি সারা রাত বসেছিলাম লাশের পাশে। যখন ওনাকে কবরে নেওয়া হয়, আমার কাছে যখন কাছে যখন লাশটা ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার দাদু আমার পাশে হাঁটছে, লাশটা আমার কাঁধে, বাট আমার মনে হচ্ছে পাশে উনি হেঁটে যাচ্ছেন। এবং যখন কবর থেকে নামানোর পরে আমি যখন উঠলাম উপরে, তখন আমার কাছে মনে হলো যে উনি আমার পাশে দাঁড়িয়ে। আমি তাকালাম, দেখলাম উনি আমার পাশে দাঁড়ানো। এরপর থেকে আমি ফিল করি উনি সবসময়ই আমার পাশে থাকেন। এবং আমি প্রথম যে ঘটনাটা ঘটে, আমি প্রচণ্ড বিপদে পড়লাম একদিন। তখন আমি মনে মনে কেন জানি আমি চিন্তা করলাম আমি দাদুকে স্মরণ করি, যে দাদুকে স্মরণ করলাম, দেখলাম ওই বিপদটা কেটে গেল। আচ্ছা, তারপরে রিসেন্টলি একটা ঘটনা, সেটা হচ্ছে আমি একটা বিমানের একটা ইয়েতে চাকরি করতাম। বেশ কিছুদিন চাকরি করার পরে আমি ওই জায়গায় একদিন রাত্রে ডিউটি শেষ করে আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করেই এক মুহূর্তে আমি দেখলাম যে দূরে একটা চেয়ারে এক ভদ্রলোক বসা। তো আমি চিন্তা করলাম যে এখানে তো কেউ বসার কথা না, কি মুহূর্তে বসে থাকে, মানে এটাকে আপনার রুমের মধ্যে আমার রুমের মধ্যেই বাসা। তো আমি কি করে বসে থাকে, তা আমি চিন্তা করলাম যে দেখলাম যে উনি আমার দিকে আসতেছে। তখন আমি একটু ভয় পাইলাম। ভয় পাওয়ার পরে আমি চাদর দিয়ে মুখটা থাকলাম। আমি একটা আওয়াজ শুনলাম, আওয়াজটা উনি যে হেঁটে আসতেন ওই আওয়াজটাই পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে দৌড়ে কেউ আমার কাছে আসতেছে। তারপর আসার পরে আমি বললাম যে আমি কি আপনার কোনো ক্ষতি করছি, কেন জানি আমি কথাটা বললাম, আমি কি আপনার কোনো ক্ষতি করছি? উনি বললেন না, তুই সবসময় ভালো থাকিস। ওইটা শোনার পরে আমি আর কিছু বলতে পারি না। প্রায় 10-15 মিনিট পরে আমি তাকায় দেখলাম যে আমার সামনে একটা সূরা ইয়াসিনের বই, এবং ওই বইটা ওইখানে রাখার কোনো প্রশ্নই ওঠে না, কেউ কোনোদিন রাখতেও পারবে না, কারণ ওই মুহূর্তে হোটেলের সবাই ছিল ঘুমে। তো যখন রুমে আপনার পুরো মনে হচ্ছে যে আগে এরকম ধরনের কোনো বই বা পরিষ্কার করেছিলাম। তারপরে ওই বইটা এখনো আমার কাছে থাকে, সবসময় থাকে, এবং আমি যখন বিপদে পড়ি আমার কাছে মনে হয় যে ওই বইটাতে হাত দিলে বিপদটা কেটে যায়। আচ্ছা, তারপরে থেকে সবসময় আমি বিপদে করলেই ওই বইটা ধরি, কেটে যায়। রিসেন্টলি আমি কাজিনডং ট্রেকিংয়ে যাই। ট্রেকিংয়ে যাওয়ার পরে আমি হেঁটে 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 এসে যাচ্ছি, তখন রাত্র প্রায় 9:30 বাজে। পাহাড়ি রাস্তায় হেঁটে যাচ্ছি, আমার সামনে আমরা 35 জনের গ্রুপ, সবাই চলে গেছে, পিছনে আমি একা। আচ্ছা, আমি জাস্ট ওদের লাইটের আলো দেখে আগাচ্ছি। এমন একটা রাস্তা ছিল যেটা আমার একার পক্ষে যাওয়া সম্ভব না, আরেকজন ধরে নিতে হবে। তো আমি চিন্তা করলাম যে কে নিবে আমাকে। তখন আমি মনে মনে বললাম যে আমি কিভাবে যাব। তখন দেখলাম কি আমার পাশে একজন এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে আমাকে হাতটা ধরলো, ধরে নিয়ে গেল। ওই পথটা পার করার পরে আমি পিছন দিকে তাকালাম, দেখলাম যে কিছু নেই। আচ্ছা, কিন্তু আপনাকে সাহায্য করেছি। এবং আমি যাওয়ার পর আমাদের যে গাইড ছিল ওইখানে পৌঁছানোর পর আমি জিজ্ঞাসা করলাম কে আপনার বাবুরে লিখছেন। বাবুটাকে আমি ওকে জিজ্ঞেস করলাম এই লোককে, আমি সাথে সাথে জিজ্ঞেস করি এই লোককে। উনি অ্যান্সারটা দিল যে এখানে একজন মানে আসে যারা ট্রেকার, তাদেরকে সাহায্য করার জন্য। ওরা নিজেও জানে না, ওরাও যখন ফার্স্ট ট্রেকিংয়ে যায় পাহাড়ে করে নাকি এরকম একজন এসে দাঁড়ায়। আচ্ছা, ওই পাহাড়ে এরকম মানে অনেকেই দেখছে যে আমার মতো যারা বিপদে পড়ছে তারা এরকম পাহাড়ে দেখছে, মানে কাউকে দেখছে সাহায্য করতেছে। আচ্ছা, এবং উনি জাস্ট ওইটুকু জায়গা, যেইটুকু জায়গা হাঁটা যায় না, মানে আরেকজনের সাহায্য লাগে, কারণ ডান পাশে পুরা পাহাড়, ওই জায়গা থেকে আরেকজন উঠে আসার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, ঠিক দেখলাম যে আমার হাতটা ধরলো, আমাকে আগালো। আমি ওই মুহূর্তে মানে আমার ইচ্ছে ছিল সামনে যাবার, কিন্তু উনি আমাকে নিয়ে গেল। তারপর আমি পিছনে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য পিছনে তাকালাম, দেখলাম যে কিচ্ছু নেই, ফাঁকা। এরকম একটা উদ্ধার। তো আপনার জীবনে এরকম মানে বিভিন্ন বিপদ থেকে আপনি উদ্ধার পেয়েছেন,
এবং আপনার কি মনে হয় আসলে এই যে উদ্ধার পাচ্ছেন এবং এই যে সূরা ইয়াসিন সেই বইটা বা সেই সূরাটা আপনি মানে এই যে আকস্মিকভাবে পেয়ে গেলেন, জীবনে আপনি ইমেইলের মধ্যে লিখেছেন যে আপনার জীবনে বিপদ খুব কম আসে, কেমন করে উতরে যান। তো এরকম ভয়াবহ কোনো বিপদ থেকে আরও মনে পড়ছে যে আপনি উতরে গেছেন, হতেই পারতো অনেক বড় বিপদ, বাট হলো না, এরকম? এরকম একটা ঘটনা হচ্ছে যে ঠিক 1 বছর আগেই আমি কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার যাওয়ার পথে রাত্র 2টা বাজে। বাসে শুধু যাত্রী, আমি আর পিছনে একজন। পুরা বাসটা ফাঁকা, হানিফের বাসটা পুরা ফাঁকা, 2জন। ইভেন গাইডও ঘুমাচ্ছে। ড্রাইভার দেখলাম যে ড্রাইভারের চোখ বন্ধ, ড্রাইভারও প্রায় ঘুমিয়ে গেছে। আমি পিছনের সিট থেকে বসে আমি দেখতেছি ড্রাইভার কেন জানি ঘুমাচ্ছে। ড্রাইভারের হাতটাও স্টিয়ারিংয়ে নাই। তো আমি চিন্তা করলাম যে ড্রাইভার ফেয়ারিং নাই, গাড়ি চলতেছে কিভাবে। তখন আমি আগায় যেয়ে দেখলাম যে একটু ছোট্ট একটা বাচ্চার মতো গাড়ি স্টিয়ারিং ধরে আসছে। এটা আমি নিজের চোখে দেখি। আমি নিজের চোখে দেখা, একটা ছোট্ট একটা পিচ্চি বাচ্চা গাড়ি স্টিয়ারিং ধরা। আমি জাস্ট ওই মুহূর্তে চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করলাম। তখন একটা ব্রেকের আওয়াজ পেলাম, গাড়িটা থেমে গেল। আচ্ছা, আমি আগে দেখলাম যে ড্রাইভার তোর মুখে পানি দিচ্ছে। ওকে। সো আপনি এর আগে বিভিন্ন মানে আপনার কাজের কারণেই, জবের কারণে আপনি সিলেটে ছিলেন এবং সিলেটেও আপনার কিছু ঘটনা আছে, সেরকম কিছু ঘটনা আমাদের আজকে একটু শোনাতে হবে। সিলেটের ঘটনা হচ্ছে, সিলেটে যখন আমি বেশ কিছুদিন আমার চাকরি করার সৌভাগ্য হয় টি গার্ডেনে। সিলেটের ঘটনাটা হচ্ছে শুরুটা এইভাবে যে আমি আসলে সিলেটে চাকরি করতে যেতে চাইনি, জোর করেই এক কথায় যেতে হয় বাবা মার কারণেই। তো যখন গেলাম তখন মনের ভিতরে একটা খুঁত কাজ করছিল, কেন যাচ্ছি। যাবার পর থেকে আমি কেন জানি আমার ভিতরে একটা অন্যরকম কাজ করতো। যে একদিন রাত্রেবেলা আমি যে বিছানায় শুই আমার খালার বাসায়, তো বিছানার পাশে দিয়ে একটা গাছ আছে, ও গাছটা নড়তে দেখলাম। নড়ার পরে আমি একটু ভয় পেলাম যে গাছটা নড়ে কেন। তো আমি জানলাটা দিয়ে আমি উপরের দিকে তাকালাম, দেখলাম যে কোনো একটা আলো পড়তেছে ওইখানে। তো আমি উপরের দিকে তাকালাম যে এখানে আলো তো আসার কথা না, কারণ আমি সারাদিন ওই দিকে থাকি, আলো আসবে কোথা থেকে। দেখলাম যে একটা আলো এসে ঠিক ওই জায়গাটায় পড়লো এবং একটা কাগজ পড়লো। আচ্ছা, ওই কাগজটাতে কিছু লেখা নেই, সাদা একটা কাগজ, বাট ওই জায়গাটা যেই জায়গাটা পড়লো ওই জায়গায় একটা লেখা হলো। আচ্ছা, লেখাটা কি আমি বলবো না, যে জাস্ট লেখাটা এরকমই ছিল যে এখানে থাকা ঠিক না কারো, আচ্ছা, এখানে কেউ একজন মারা যাবে, এই এলাকাটা ছাড়ো। তো আমি ঠিক ওই মুহূর্তে আমি কিছু বললাম না, আমি চুপচাপ। কয়েকদিন পরেই ওই বাসায় এক সিনিয়র মুরব্বী ছিলেন, 3-4 দিন পরেই ওই সিনিয়র মুরব্বী মারা গেলেন। আচ্ছা। এটা তার মানে আপনি বলছেন যে আপনি আগে থেকে ইনফর্ম হয়েছেন সামহাও যে এরকম কেউ একজন মারা যাবে। আচ্ছা, তো হ্যাঁ, তারপর শেষ করে তারপরে আমি যখন খালার কাছে বললাম যে এটা আমি দেখছি, খালা বললো তুমি ওই রুমে থাকবা না, তুমি ওই রুমটা চেঞ্জ করো। আচ্ছা, তারপর আমি ওই রুমটা চেঞ্জ করে আরেক রুমে আসলাম। তবুও জানি রাত্রেবেলা আমি জানলা দিয়ে তাকালে একটা আলো দেখি। আমি চিন্তা করি যে কিসের আলো। আমি খালাকে বললাম যে খালা আমি এরকম আলো দেখি। বলছে তুমি জানলা লাগায় ঘুমাবা। আচ্ছা, তা আমার মধ্যে কাজ করতেছিল যে আমি জানলার ফুটা দিও, আমি তাকায় জানছি যে এই আলোটা পরে নাকি। তারপরে আমি একদিন টি গার্ডেনে জবের জন্য গেলাম। যাওয়ার পরে টি গার্ডেনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কিছুদিন ছিলাম। থাকার পরে আমি রাত্রেবেলা অনেক দূর থেকে একটা আওয়াজ পেতাম, সাবধান। আমি চৌকিদারকে জিজ্ঞাসা করতাম, চৌকিদার এটা কি? বাবু এটা কোনো কিছু না, আপনি শুনলেন না। আমি শুনবো না কেন, তুমি বলো কি হয়েছে। বাবু শোনার দরকার নাই। তার মানে কি ওরাও শুনে বাবু শোনার দরকার নেই। আচ্ছা, তারপরে একদিন হঠাৎ করে আমি শুনলাম যে আমার রুমের পাশে দিকে থপথপ করে দৌড়ায় যাচ্ছে। আমি উঠে বসে গেলাম, শোয়ার থেকে উঠে বসে আমি করতে লাগলাম। আমি আওয়াজটা শুনলাম যে আমার ঠিক জানলাটার কাছে আসে, সে আওয়াজটা থামলো। আমার এই জানলার কাছে কে কেউ একজন দাঁড়ায় আছে, আমি বুঝতেছি কোনো শব্দ নাই। আমি কে জানলার কাছে। পরে দেখলাম যে আওয়াজটা আস্তে 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 মিলাই গেল। তখন আমি চৌকিদারকে বাইরে চৌকিদারে ডাকলাম, চৌকিদার বললো যে কি বাবু? আমি জিজ্ঞেস করলাম কে আসছিল? বাবু তো আমি এখানে ছিলাম, কেউ তো আসে নাই। তারপরে আমি প্রায়ই এরকম আওয়াজ পাইতাম, আমি সিলেটে থাকা অবস্থায় প্রায়ই আওয়াজ পাইতাম
আমি দূরে একটা আলো আমার কাছে আসতেছে আমি দেখতাম, কিন্তু ওই আলোটার উৎস কি? কারণ আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা কখনোই আমরা রাত্রে বেরোতাম না, কারণ আমাদের ম্যানেজারের বাংলোটা ছিল অনেক দূরে, ওইখান থেকে কোনো মেসেজ আসার সম্ভাবনা নেই। আর আমাদের মেইনলি মেসেজ আসতো ওয়্যারলেসিতে। তো আমরা কোনো মেসেজও, আমি মাঝে সাথে মনে করতাম যে জরুরি কোনো মেসেজ আছে, আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে, কল করবে, আমি প্রায় মনে করতাম, কিন্তু দেখতাম যে আলোটা অর্ধেক জায়গায় এসে থেমে যায়। তা আমি একদিন সকালবেলা ওই জায়গাটা আইডেন্টিফাই করলাম যে যাবো আমি। আচ্ছা, যাবার পরে ওই জায়গাটা দেখলাম যে যে গাছগুলি আছে সব গাছগুলি মরা, যেখানে আপনি আলোটা দেখেন। যেখানে আলোটা এসে থেমে যায় ওই গাছ, ওই জায়গায় গাছ মরা। তা আমি ওইখানে যে ইয়ে ছিল, দায়িত্বে যে ছিল, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কি? কবে এই জায়গায় গাছ হয় না কোনো? আমি তো তাহলে এই জায়গায় রও না কেন তোমরা? কবে এই জায়গায় রুলে তো হবে না। ফিল্ডে বসে বলে এই জায়গায় রুলে তো হবে না কেন? তেনারা খুশি হন না, তেনারা রাগ করুন। তখন আমি বললাম যে কে তেনারা? কে বাবু আমাকে ক্ষমা করুন, আমি বলতে পারবো না। আচ্ছা, এভাবে এরকম প্রায়ই। আমি কিছুদিন আগে একটা ইয়ে করে শুনেছিলাম যে কেউ একজন বলছিল যে টি গার্ডেনের ছড়ার ভিতর দিয়ে কেউ হেঁটে যায়। এটা আমি নিজ চোখে দেখেছি, কেউ একজন হেঁটে যাচ্ছে। আপনি নিজেও আমি নিজের চোখে দেখেছি যে আমরা রাত্র 12টা-1টা ফ্যাক্টরি থেকে যাচ্ছি, দেখলাম যে কেউ একজন হেঁটে যাচ্ছে, রাস্তা পার হচ্ছে। আমরা কিন্তু জানি যে এই মুহূর্তে ওই জায়গায় কেউ যাওয়া সম্ভব না। জাস্ট আমরা দেখলাম যে আমরা রাস্তা পার হচ্ছি, আমাদের বাইক যাচ্ছে, সাথে একজন যাচ্ছে, সালাম দিল, আমাদের দেখে সালামও দিল। আচ্ছা, আমরা কিছুতে আগে যাওয়ার পরে তাকালাম, কিছু নেই, ব্ল্যাঙ্ক, কিন্তু একদম আমাদের আলান দিয়েছে। আচ্ছা, অনেকে হয়তো জানতে চাইবেন এই যে আপনারা যারা দেখেন এই যে সমস্ত অলৌকিক কিছু যারা দেখেন, আসলে তাদেরকে কেমন ভাবে আসে তারা কি আপনি যেরকম দেখেছেন টি গার্ডেনে, তো কেমন ভাবে দেখেছেন যে সাধারণ আপনার আমার মতো মানুষ এইভাবে? আমার আপনার মতো মানুষের মতোই, বাট আমি জানি না যে এরা কিভাবে আসে। বাট আমার কাছে মনে হয় যে আমরা যারা বিশ্বাস করি না, না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, মানে আপনি যেটা একদম চোখের সামনে দেখছেন, একদম আমার আপনার মতো একদম মানুষ যে সালামটা দিয়ে দিচ্ছে, ওই যে আমি যে মহিলার কথা বললাম যে সালাম দিচ্ছে, যে সিলেটির ভাষায় মানে বাগানের মালিরা যেরকম ইয়ে বলে সালাম বাবু, ঠিক এভাবেই সালামটা একদম সাধারণ মানুষের হয়। আচ্ছা, এরকম হয়েছে কখনো যে সিলেটে আপনি যেখানে ছিলেন যে টি স্টেটে, সেখানে আপনি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখতেন বা এরকম কোনো কিছু? আমি কখনোই দুঃস্বপ্ন দেখি না। যে আমার কাছে রাত্রেবেলা মাঝে সাঝে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যেত, আমি প্রচণ্ড ঘেমে যেতাম। আমার কাছে মনে হতো যে মানে আমার আশেপাশে এরকম কোনো গরম হাওয়া আসতেছে যাতে আমাকে মানে হিট করে ফেলতেছে। আমার রুমে এসি চলতেছে, বাট এসি চলার মতো আমি ঘেমে গেছি, এরকমই প্রায়ই হতো। আর আমি একটা রিসেন্ট ঘটনা শুনেছিলাম, জুজু আসবে আমাদের হ্যাঁ, আমাদের জুজুর কাহিনীটা, আমি জুজুর কাহিনীটা বলি। আমি কিন্তু প্রায়ই শুনেছি আসছে, কে আসছে, কোথা থেকে আসছে আমি কিন্তু জানি না। জাস্ট ওই মহিলা যে টি গার্ডেনের কথা বলেছিল, যে ভদ্র মহিলা, ওই মহিলার সাথে, ওই মহিলা আমাদের পাশের টি গার্ডেনে ছিলেন, এবং বাচ্চাটা যে ছিল খাওয়া, এটা কিন্তু আমরা নিজ চোখে দেখেছিলাম। আচ্ছা, মানে ওই জায়গায় এত একটা হরেবল জিনিস, মানে খাবলা 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 করিয়ে, মানে এটা হচ্ছে ইন্ডিয়ার ওই পাশেও কিন্তু একটা ঘটেছিল, এবং একই ঘটনা আমি শুনেছিলাম যে বাংলাদেশের এই পাশেও। এবং আমি যে টি গার্ডেনে ছিলাম তার এবং এই জন্তুটা কি বা এটা কি, এটা আপনারা দেখেছেন? আমরা যতটুকু ধারণা করেছি, এটা একটা বর্ডার থেকে এটা কিছু একটা ছুটে আসে, ঠিক আছে, কোন একটা জন্তু। বাট আমরা ওইখানে যারা চাকরি করেছি কিংবা আমরা যারা শুনেছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুব একটা জন্তু কিংবা কাউকে ভয় দেখানোর জন্য কেউ একটা করে। ওকে, আপনি শাহজাহানপুর থেকে এসছেন, রাইট? জি জি, আপনি বলেন। আপনি কোথা থেকে এসছেন? তারেক রহমান, শাহজাহানপুর থেকে এসছেন। তারেক রহমান, কি ঘটনা আপনার? আমি যে জানি যে আপনাদের বাসায় বেশ উইয়ার্ড ঘটনা ঘটছে। গ্রামের বাসাটা কোথায়? ফেনীতে। সেখানে খুব উইয়ার্ড ঘটনা ঘটছে এবং বেশ অনেক দিন ধরে। সো কি হচ্ছে সেখানে? আমি প্রথমে বলি যে আমার এক ফুপু আমাদের বাড়িতেই থাকে, এবং উনি এবং আমরা একই বাড়িতে, কিন্তু আমাদের ঘর আলাদা। এবং আমার ফুফাতো ভাই ছিল 6 জন, এর ভিতরে 5 জনই থাকতো দেশের বাইরে। তো 2001-এ যেটা হয় যে আমার ফুপুরা আলাদা একটা ঘর করে, এবং সেই ঘরটা করে হলো ঘরের মানে বাড়ির একদম এক সাইডে, যেখানে ছিল অনেক ঘন জঙ্গল ছিল, অনেক পুরনো গাছপালা ছিল। তো
ঘর করার পর যেটা হয় যে বিভিন্ন ধরনের ঘরটা তৈরি হওয়ার পর বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, এবং ফার্স্ট যে প্রবলেমটা ক্রিয়েট হয় যে 2 মাস পরে জানতে পারে যে যেই ওনাদের যে মিস্ত্রিটা ছিল, প্রধান মিস্ত্রি, ঘরটা যিনি তৈরি করেন তার একটা পা বাঁকা হয়ে যায়। তো এরপরে বিভিন্নভাবে ওনারা এই খবরটা এখানে আসে এবং জানার পর যেটা হয় যে ওই মিস্ত্রি বিভিন্ন কবিরাজ দেখায়, এবং দেখানোর পর যেটা হয় যে বলে যে কবিরাজরা যেটা বলে যে এই যে ঘরটা তৈরি করেছে উনি, এই ঘরটার একটা সাইড ছিল বাঁকা, যে কারণে ওনার একটা পা বাঁকা হয়ে যায়। তো এই ঠিক এর 1.5-2 বছর পর থেকে না মানে একদমই কবিরাজের মতামত, হ্যাঁ, কবিরাজের মতামত হয়ে তারপর তো এর 1.5-2 বছর পর থেকে বিভিন্নভাবে প্রবলেম হতে থাকে। যেমন তখন আমার একটা ভাবি ছিল, বড় ভাবি বিবাহিত ছিল, একটা ভাই। তো ওই ভাবির রুমে বিভিন্ন ধরনের সমস্যা হতো, দেখা যেত যে আলমারির ভিতর বিভিন্ন আওয়াজ করতেছে। সেই আওয়াজগুলো কেমন? হ্যাঁ, যে বা একটা বাচ্চা যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতো। এটা কি দিনে হতো নাকি আর রাত্রের বেলা এটা বেশি শোনা যেত, যখন ঘুমাতে যেত তখন আর কি এই প্রবলেমটা হতো। Okay. আর দেখা যেত ভাঙচুর করতে, যেরকম একটা গ্লাস নিচে ফেলে আমরা যে ভাঙার আওয়াজটা শুনবো, এরকম নানা রকম ভাঙার আওয়াজ শোনা যেত। তো তারপর ভাবি যেটা ছিল যে উনি কখনো ভয় পেতেন না এই জিনিসগুলা। ওকে, হ্যাঁ, ভয় না পেয়ে উনি ওই ঘরটাতেই থেকে যেতেন, এবং প্রথম উনি কাউকে এই ব্যাপারটা জানাননি। তারপর বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আমার বড় ভাই যখন বাইরে থেকে আসে তখন উনি এই প্রবলেমটা দেখতে পান। যেটা দেখতে পান যে উনি একদিন রাত্রের বেলায় বাইরে এসেছেন, যেটা ঘরটা যেরকম ছিল, আমি ঘরটার বলি যে ঘরটা ছিল এক সাইডে ছিল 3টা রুম আর এক সাইডে ছিল 4টা রুম। ওকে, এবং মাঝখানে ছিল যেটা করিডোর, মানে সবাই হাঁটা করতো, আসা যাওয়া করতো। এবং উনি যখন বাইরে হলেন রুম থেকে, উনি দেখলেন যে একটা মেয়ে শাড়ি পরা, অনেক লম্বা। তো যখন মেয়েটা হাঁটতেছে করিডোরে, এবং যখনই ওনার দিকে তাকালো, তো মেয়েটা কি হলো, আস্তে আস্তে ছোট হয়ে গেল। দেখা যায় আস্তে আস্তে একদম ছোট হতে হতো, ওটা একসময় মিলিয়ে গেল। তো উনি এই ব্যাপারটা দেখার পর তেমনভাবে গুরুত্ব দেন না এবং কাউকে বলেন নাই। তো এরপরে বিভিন্নভাবে আরও সমস্যা হতে থাকে। তো সমস্যা হওয়ার পর যে এর মাঝে আমার 2 নম্বর ভাই যিনি, উনিও বাইরে থেকে আসার পর বিয়ে করেন। বিয়ে করার পর আমার বড় ভাবে কিছুটা সমস্যা হয়। বড় ভাবে একটা রোগ ধরা পড়ে, যেটা হচ্ছে যে ওনার মুখ দিয়ে এবং যে লোমকূপগুলো আছে রক্ত ঝরতো, এবং বিভিন্ন ডাক্তার দেখানোর পরে কেউ কিছু ধরতে পারে নাই। এবং আপনি বলছেন যে আপনারা ঢাকাতেও চিকিৎসা করিয়েছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা এবং করেছেন। ঢাকাতে সমরিতা হাসপাতালে ছিল, প্রায় 3 মাস ভর্তি ছিল। তো সমরিতা ভর্তি করার পর ডাক্তাররা যেটা ওইখানেই প্রথম ধরা পড়লো যে ওনার রক্তকণিকা ড্যামেজ হয়ে যায়। তো এভাবে এখানে চিকিৎসা হতে থাকলো। এরপর বাড়িতে নানা রকম ভাবিরা আরও দেখতে পেলো যে ঘটনাগুলো, যে মেজো ভাবির রুমে নানা রকম এই আওয়াজগুলো, সেম আওয়াজগুলো আবার মেজো ভাবির রুমে হয়। আসলে হচ্ছে বউ আসলেন তার না, ঘরেও ঠিক একই ধরনের একই রকম ঘটনা ঘটছে। তারপর দেখা যায় যে আমরা যেটা বলি যে বোবা ধরলে যেরকম হয় আর কি, যে চেপে ধরে বা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, রাইট, এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকলো। তো আমার এর ভিতর আবার আমার 3 নম্বর ভাইটাও বিয়ে করে। 3 নম্বর ভাই বিয়ে করার পর যেটা হয় যে ভাবি, আমার যে বড় ভাবিটা ছিল, উনি আরো অসুস্থ হয়ে যায়। আচ্ছা তো এক সময় দেখা যায় যে উনি মারা যায়। আচ্ছা, মারা যাওয়ার সময় যে ওনার যেই ডিজিজগুলো দেখা দেয়, যে চুল সব উঠে যায়। উনি যখন মারা গিয়েছিল তখন ওনার মাথায় একটাও চুল ছিল না, প্লাস উনি একদম শুকনা হয়ে যান। আচ্ছা, তো এইভাবে মারা যায়। তো এর কিছুদিন পরে যেটা ধরা পড়ে যে আমার 2 নম্বর যে ভাবি, দ্বিতীয় ভাবি, মেজো ভাবি, ওনারও ঠিক একই সেম সমস্যাটা ধরা পড়ে। কিছুদিনের মধ্যে। হ্যাঁ, কিছুদিনের মধ্যে যে রক্ত ঝরতেছে, প্লাস লোমকূপগুলো দিয়ে রক্ত যাচ্ছে, সেম আপনার মানে বড় ভাবির যে প্রবলেম হয়েছিল, সেম একই সেই একই প্রবলেম তার শুরু হয়ে গেছে। প্রয়োজনে একই প্রবলেম। তো ওনাকেও সেম একইভাবে এখনো চিকিৎসা চলছে ওনার, এখনো উনিও ভাবি আছে। তো এর ভিতর আমার 4 নম্বর ভাই যেটা, উনিও বিয়ে করেন। উনি বিয়ে করার পর যেটা হয় যে, তো ওনারা গ্রাম থেকে শহরে চলে আসে, মানে ফেনীতে চলে আসে, ওইখানেই ওইখানে থাকা শুরু চলে। কেন? যে বিভিন্ন ঘর, ওনাদের যে ঘরটা ছিল এটা প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে ভাবিরা থাকতে চাচ্ছে না এখানে, হয়তো ভাইয়াদেরও ইন্টারেস্ট নেই ওইভাবে, যে স্ত্রীরা অসুস্থ হয়ে পড়তেছে, এই জন্য ওনারাও চাচ্ছিলেন যে কিছুদিন বাইরে থাকার জন্য। আচ্ছা, তো ওনারা বাইরে গেলেন, বাইরে থাকলেন কিছুদিন। তো 4 নম্বর ভাইও বিয়ে করলো, দেখতেছে এখন কারোর প্রবলেম হচ্ছে না, কোনো ভাবিরাও তেমন কিছু দেখতেছে না, মানে যখন আপনারা ওই শহরটা মানে গ্রাম ছেড়ে শহরে আসতেন তখন আর কারো কোনো ধরনের প্রবলেম হয়নি। তখন কি কেউ কিছু দেখতেন, মানে যে না, ওই কিছু দেখতেন না, কোনো ভাবি কিছু ওইভাবে দেখেনি। তো যেটা হওয়ার পর ওনারা আবার এভাবে যখন 1 বছর ওনারা ওইভাবে বাইরে থাকলেন, থাকার পর ওনারা আবার গ্রামে চলে আসলেন, গ্রামের বাড়িতে, যেহেতু এখন ভাবিদের কোনো প্রবলেম হচ্ছে না আর সবাই মোটামুটি ভালো আছে, এই জন্য ওনারা আবার গ্রামে চলে আসলেন। গ্রামে আসার পর যেটা হয় যে আবার প্রবলেম শুরু হয়।
যে আমার 4 নাম্বার ভাবি যেটা, ওনার সাথে এখন প্রবলেম শুরু হয় এবং কিছুদিন পর ওনার কিভাবে সেম প্রবলেম সেম একই প্রবলেমটা ধরা পড়ে। ওকে। হ্যাঁ, ওনার শরীরটা দেখা যাচ্ছে যে ফুলে যায়, তারপর রক্ত মানে দুর্বল হয়ে পড়ে। তো ডাক্তার দেখানোর পরে প্রথম যেটা হয়েছিল যে ডাক্তার বলেছিল যে হয়তো বা রক্ত শূন্যতা, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো ঢাকায় আমরা যখন নিয়ে আসি তখন ঢাকায় ডাক্তার পরীক্ষা করে এবং দেখা যায় যে সেম একই রক্তকণিকা ড্যামেজ। আমার তিনো ভাবির একই সমস্যা সেম ভাবে মানে তারা আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে বড়জন যিনি তিনি মারাই গেছেন। গেছেন। এবং এরপর আমার ওই বড় ভাই আবার বিয়ে করেন। বিয়ে করার পর যেটা হয় যে এই ঘরে আবার ওনারা কি করেন যে এভাবে থাকার পর যখন দেখলেন যে 4 নম্বর ভাবিটা অসুস্থ হয়ে পড়লো, তখন ওনারা আবার শহরে চলে আসেন। আচ্ছা, এখন পর্যন্ত ওনারা ফেনীতে আছেন, ফেনী শহরে আছেন। শহরে আছেন, এখন আর বাড়িতে যাননি ওনারা। ওকে। তো এটা যেটা হয় যে এগুলাই প্রবলেম হচ্ছে আপাতত। যে এরপরে এমনি আমার ভাইরা যেটা হচ্ছে যে ভাইটা আমার বাড়িতে থাকতো উনি বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পেয়েছেন। যেমন উনি ফেনীতে থাকতেন, তারপর উনি কি করতেন যে প্রতি বৃহস্পতিবার রাত্রে বাড়িতে গিয়ে থাকতেন। তো বাড়িতে থাকার পর যেটা এক রাতে হলো কি যে ফ্যান চলতেছে, ফ্যানটা হঠাৎ অস্বাভাবিক জোরে ঘোরা শুরু হয়ে গেল। তো উনি যেটা দেখলেন যে কেউ একজন তাকে চেপে ধরতেছে, আর নখগুলো বড় বড়, দাঁতগুলো মানে বড় বড় এই টাইপের। তো উনি কোনো রকম সূরা একটা পরে, মানে এটা হচ্ছে ঠিক আছে বোবা ধরার মতো হ্যাঁ ব্যাপার। এরকম হয় আর কি, ওইভাবেই উনি একটা সূরা পরে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তো উনি আর ওই রাত্রে এখানে ছিলেন না। এরপর থেকে মোটামুটি কেউ আর ওইখানে থাকে না। তারপর যেটা হয় যে আমরা ভাইয়েরা বিভিন্নভাবে, হুজুর বলেন বা কবিরাজ বলেন, আমরা বিভিন্নভাবে ওইটা হয়েছে এবং কোনো হুজুরই কোনো ধরনের সমাধান দিতে পারে না এখন পর্যন্ত। কিন্তু সবার কথায় যেটা মিল ছিল, মানে ম্যাক্সিমাম হুজুর যেটাই বলেছেন যে যেহেতু জায়গাটা পুরনো এবং জায়গাটার গাছগুলো যেহেতু অনেক আগে লাগানো, অনেক পুরাতন গাছ ছিল, এবং আমরা যেটা জানি যে গ্রামে বা শহরে যেখানে হুজুররা কি করে যে যদি কোনো জিন খারাপ থাকে তাহলে তাকে বোতলে আটকায় রাখে। আমি এইখানে একটা কথা বলবো যে বোতলের ব্যাপারটা যেটা বলেন, আমি নাম বলতে পারছি না একদমই, কিন্তু আমাদেরই খুবই মানে আমাদের সাথে রেগুলার আছেন এরকম মানুষের কাছ থেকে, বা আমরা শুনেছি, হ্যাঁ অনেকেই বলেছেন এই ব্যাপারটা যে হ্যাঁ যে বোতলে ভরে ফেলা যে ব্যাপারটা, এটা ঠিক আমি নিজে কোনোদিন দেখি নাই, কিন্তু আমি শুনেছি যে এরকম ধরনের ঘটনা ঘটে, অনেকের কাছে আমি জিনিসটা শুনেছি। আমি যেটা দেখেছি যে আমাদের এলাকায় যে হুজুর আছে ওনার রুমে আমি এই জিনিসটা দেখেছি, বোতল। যে চারপাশে বোতল লাগানো। আর পরে আমি আমার আব্বুকে জিজ্ঞেস করলাম একদিন বাসায় যে এটা কেন। পরে বললো যে এখানে জিনদের আপনার যারা খারাপ থাকে ওদেরকে এখানে মানে ধরে আটকায় রাখা হয় আর কি, শাস্তি স্বরূপ এটা। তো যেটা হয় যে ওনাদের গাছগুলো কাটা, যখন বিল্ডিংটা তৈরি করা হয় তখন গাছগুলো কাটা হয়, এবং গাছগুলো যখন কাটা হয় তখন ওইখানে যে আমরা যেটা বলছি যে বোতলে ভরে যে জিনদেরকে রাখা হয়, খারাপ জিনদেরকে। তো স্বাভাবিক যে একটা যখন ঘর করার জন্য যখন পিলারটা তৈরি করা হয় তখন গর্ত করতে হয়, এবং এখানে যে বোতলটা ছিল সেটা ভেঙে যায়, যার কারণে কি হয় যে ওখানে যে জিনগুলো ছিল ওরা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর যে ঘরের পাশেই বড় একটা আম গাছ, অনেক পুরাতন একটা আম গাছ আছে, ওরা এখন হুজুরা যেটা বলছে আর কি ওরা ওইখানেই থাকতেছে বর্তমানে। আচ্ছা। এবং ওই জিনগুলা যেটা বলছে যে ওরা এই ঘরে কাউকে থাকতে দিবে না, প্লাস ওরা 7 জন মহিলাকে খাবে, মানে ইফেক্ট করবে ওরা, মানে তারা 7 জন মহিলার ক্ষতি করবে আর হ্যাঁ, কি। ক্ষতি করবে। এবং খুব আশ্চর্যজনক ভাবে আমি জানি না যে আপনারা যারা শুনলেন এতক্ষণ এই ঘটনাটা তারা খেয়াল করছেন কিনা, যে এখানে আপনি বলছেন একটা ফুপু আছে, আপনার যে ফুপু সেই ফুপুর কি কোনো প্রবলেম হয়? না, ফুপু প্রবলেম হয় না। আমি আগেই যেটা বলছি যে কেউই থাকে না, শুধু একমাত্র আমার ফুপুই থাকে বাড়িতে। এখন মাঝে মাঝে উনি দেখা যায় উনি ফেনীতে থাকে, তারপর দেখা যায় যে উনি কোনো ওকেশনে আসলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস উনি একলাই একটা ঘরে একটা রুম নিয়ে থাকেন, কিন্তু ওনার কখনো কোনো প্রবলেম ক্রিয়েট হয় না এবং উনি কখনো কোনো কিছু দেখেন? হ্যাঁ, দেখেন উনি। সো আমি এই ঘটনাটা শুনে আমার যেটা মনে হচ্ছে যে যাই থাকুক না কেন এই বাসায় নতুন কেউ মানে ফ্যামিলির কেউ মানে রক্তের সম্পর্কের নয় এরকম কেউ আসলেই প্রবলেমটা তার সাথে হচ্ছে। মানে যাদেরকে বিয়ে করে নিয়ে আসছেন তারা ডেফিনেটলি আপনাদের ফ্যামিলির না, আপনাদের ফ্যামিলির বাইরের এগুলোকেই বিয়ে করে নিয়ে আসছেন, এবং বিয়ে করে নিয়ে আসার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাইরের মানুষকে তারা করছে ক্ষতিটা, কিন্তু ঘরের মানুষ বা ঘরে যারা মেয়েরা আছে তাদের কোনো ক্ষতি হচ্ছে না, ঘরের ছেলেদেরও কোনো ক্ষতি হচ্ছে না। বাট এটা খুবই উইয়ার্ড একটা ঘটনা যে একে 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 প্রত্যেকটা ভাবির জীবনেই বা প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটবে। সো রাসেল ভাই, এখানে যেটা হয়েছে যে আমার প্রথম 2 ভাবিকে ওরা ইফেক্ট করেছে, প্লাস 3 নাম্বারটাকে কিন্তু করে নাই, আবার 4 নাম্বারটা। আবার 4 নাম্বারটা ওকে। বাট আমি জানি না যে 3 নাম্বারটাকে যে মানে জাস্ট স্কিপ করে গেছে তার মানে এই না যে তার কিছু ঘটবে না বা না ঘটবে। হ্যাঁ, বাট এই ব্যাপারটা এরকম হচ্ছে যে মানে ব্যাপারটা
হচ্ছে যে সবসময় বাইরের মানুষের সাথে করছে, আমি যে ব্যাপারটা আমরা প্রথমে যেটা ভাইয়ারাও যেটা মনে করেছিল হয়তো বা প্রথম যিনি দুই ভাবে ছিল ওনাদের রক্তের গ্রুপ ছিল একই, তো প্রথম ওনারা যেটা ভেবেছিল যে হয়তো এটা ওই ধরনের কোনো হ্যাঁ, সমস্যা। সমস্যা, কিন্তু যখন 4 নম্বর ভাবিটার হলো তখন ওনারা এটা থেকে সরে এসেছে যে না এখানে এখানে তো আবার রক্তের গ্রুপ আলাদা। সেটাই না, আমি যে SMS একটু আগে দেখলাম যে আমাকে মেধা জিজ্ঞেস করেছে যে ভাইয়া তুমি কি কবিরাজদের বিলিভ করো। আমার কথা হচ্ছে কি যে বিপদে পড়লে তখন মানে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে আসলে। আমাদের যদি বিপদ না হয় তাহলে আমরা কখনোই বিশ্বাস করবো না, অনেক কিছু উড়িয়ে দিই আমরা। আমাদের যে হয় না যে আমরা সাধারণত যে দেখা যায় মানে ফুট ওভার ব্রিজ যেগুলো আর কি, সেই ব্রিজগুলোতে আমরা যে হাঁটতে চাই না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন বোঝা যাবে যে ওটা আসলে গুরুত্বগত হয়নি। সো ব্যাপারগুলো আসলে ঠিক এরকম না যে আমি মানে হুট করে বলে দিতে পারবো যে আমি বিলিভ করি কি না করি। আসলে আমার কাছে এই ধরনের প্রশ্নের কোনো অ্যান্সার নাই। আমাকে সৌরভ মালিবাগ থেকে লিখেছেন যে আজকে তিনি বাসাতে একা, সো তাহলে তো আমি বলবো যে ভূত FM শোনা পারফেক্ট একটা ডে। আচ্ছা, আমরা জিন নিয়ে কথা বলছিলাম, আপনিও বলছিলেন জিন নিয়ে কথা, এবং জিন নিয়ে আমরা আরও কিছু কথা বলবো, এবং আমাদের সাথে আরও একজন গেস্ট রয়েছেন, তিনি তার আগে একটু কথা বলবেন। তিনি আমাকে শুরুতেই বলেছিলেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটু কথা বলবেন। তার আগে আপনার পরিচয়টা জানি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তুরাজ ফারজাল হক ফ্রম গুলশান। ওকে, সো আপনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমাকে বেশ ফোনে বলছিলেন, সো একটু বলবেন। কোরআন যেটা বলে অ্যাবাউট ম্যাজিক, যেটা হচ্ছে কুফর, মানে ইট ইজ দ্য থিং হুইচ এক্সিস্ট। এটা এমন না যে এই জিনিসটা নাই বা মিথ্যা কথা, এই জিনিসটা আছে কিন্তু এটা ইউজ করা যাবে না। লাইক মেনি আদার থিং যেগুলো আছে কিন্তু ইউজ করা যাবে না। এবং এটা ঠিক যে যেমন কোরআনে আমরা দেখি যে আছে যে ব্ল্যাক ম্যাজিক ইউজ করা হয় একটা লোক এবং তার স্ত্রীর মাঝখানে সেপারেশন করে দেওয়ার জন্য। এরকম অনেক সম্পর্কে বিচ্ছেদ ঘটানোর জন্য এরকম মানে খারাপ কাজে ব্যবহার করা হয় বেশি। বা এমনও হইতে পারে যে কোনো লোক কোনো মেয়েকে চায়, তার পছন্দ, সে এমনি আসতেছে না, জাদু করতেছে ইত্যাদি। এবং উনি যে বলতেছিলেন যে ওনার ভাবি চুট পড়ে গেছেন, একদম চিকন হয়ে গেছেন, এগুলো হচ্ছে সাইন যে হয়তো ওনার উপর জাদু টাদু করা হয়েছে। এটা কিন্তু একটা সাইন, বাকিরা আল্লাহ ভালো যান। ওকে, সো আপনার তার মানে আপনার সাজেশন হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক, আপনি বলছিলেন বারবার করে আমি আসলে এটা বলবো যে ব্ল্যাক ম্যাজিক যেন কেউ না করে। রাইট রাইট, বিকজ আসলে আমরা মনে করি কি যে একবার কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম হয়ে গেছে, জান্নাতে চলে যাবে। বাট অনেক কাজ আছে বা অনেক বিলিফ আছে, যদি ওটা আপনি করেন তো ওই লোকটা কিন্তু অটো কাফের হয়ে যাবে। হি ডাজ নট হ্যাভ টু ইন্টেন্ড যে আমি করে ইসলাম থেকে বেরিয়ে যেতে। এরকম একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, জিং অ্যান্ড বিলিভিং। এক্ষেত্রে আরেকটা জিনিস আছে, অনেকে বলে যে ব্ল্যাক ম্যাজিকে আমাকে এফেক্ট করছে, সো এটাকে কিওর করার জন্য পাল্টা ম্যাজিক করতে হবে। এটা কিন্তু ঠিক না। আচ্ছা, এটা যদি আপনি করেন যে কিওর করার জন্য, ওই ক্ষেত্রেও এটা কুফর হয়ে যাবে, একটা লোক ইসলাম থেকে বের হয়ে যাবে আর কি। রাইট, সো আপনার এই যে জিন নিয়ে বেশ কিছু এক্সপেরিয়েন্স আছে, আপনাদের ফ্যামিলিতেই আছে এটা। সো যদিও খুব ছোট ছোট ঘটনা, তারপরেও শুনি মানে আপনি তার আগে জিজ্ঞেস করি যে জিন ব্যাপারটা যেহেতু আপনাদের ফ্যামিলির সাথে ঘটেছে, আপনি এখন তো বিশ্বাস করেন যে জিন আছে? জিন তো ফ্যামিলির সাথে না ঘটলেও বিশ্বাস করতে হইতো, যেহেতু আমি মুসলিম, কোরআন বলতেছে, ইনফ্যাক্ট কোরআন একটা সূরার নামই আছে জিন। রাইট, তার সাথে সাথে একটা জিন বিষয়ক যে কেসটা হচ্ছে যে মানুষ আর জিনের ক্রিয়েশনের পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত করা। আমরা যখন এটা সেটা অন্যদিকে চলে যাই, এক্সট্রিম কেসে পৌঁছালে সে শয়তান হয়ে যায়, কারণ শয়তান তো একটা জিন। সে যখন আল্লাহর ইবাদত থেকে বের হয়ে গেছে, এক্সট্রিম লেভেলে পৌঁছালে সে শয়তান হয়ে গেছে, রাইট? এবং মানুষের মধ্যেও এটা হয়। তো আপনি কোনোদিন দেখেছেন এরকম পজেসড কাউকে বা এরকম পজেসড কাউকে? আমি নিজে মনে হয় না দেখছি, আই ডোন্ট থিংক আমি দেখছি। আপনাদের ফ্যামিলিতে অনেকে আমি শুনি তাহলে যে কি হয়েছিল বা এরকম। আর জাস্ট একটা ছোট কথা, যে এই যেসব জিনরা মানুষের ক্ষতি করে বা এফেক্ট করে অথবা ইভেন হেল্পও করে, এরকম সাধারণত মুসলিম জিন করবে না, কারণ মুসলিম জিন আর মানুষের কিন্তু কানেকশন হওয়ার ঠিক না, অ্যাজ ইন অ্যালাউড না। তো মানুষের সাথে যারা কন্ট্যাক্ট করে, এদের হয়তো তারা গুনাহগার, খারাপ জিন অথবা কাফের জিন। এটা হচ্ছে একটা বেসিক যেটা আমাদের বিলিফ, যে মুসলিম জিন উইল নট ডু দিস। যাই হোক, তো স্টোরি যেগুলো মানে স্টোরি তো না, মানে ট্রু স্টোরি যেগুলো, তো আমি শেয়ার করবো আমাদের আগের যে বাসা আরামবাগে, ওই বাসার মধ্যে অনেক স্টোরিজ আছে এরকম। আর আপনি বারবার করে আমাকে ঘটনাগুলো একটু আগে বলার সময় বলছেন যে অল অফ দেম আর ট্রু, বারবার করে বলছেন, অনেক স্টোরি দিচ্ছিলেন বারবার করে। সো সেটাই, সো কি হয়েছিল? তো ওই বাসার ছাদে, 3 তলার মধ্যে, ছাদের মধ্যে আর কি একটা রুম ছিল। আর সবাই বলতো যে এই রুমে হয়তো জিন টিন আছে, বিকজ সবসময় সাউন্ড টাউন্ড পাইতো। কেউ হয়তো হঠাৎ যেখানে কেউ নাই, খুব ভালো আতরের স্মেল পাইতেছে, যেখান থেকে হয়তো
আপনি যদি ভালো আতর লাগায় ক্রস করেন স্মেলটা আসবে, বাট কোনো মানুষ ক্রস করেনি। তো এরকম অনেক ঘটনা ছিল। তার সাথে সাথে আবার নিজে আম্মার সাথে যে ঘটনা ঘটছে, এটা হচ্ছে অ্যারাউন্ড 1979-1980 ঘটনা। তো রাতে ঘুমায় আছেন আব্বা আম্মা, এবং আমার বোন তখন হয়েছে মাত্র 3-4 মাস বছরের বাচ্চা, 3-4 মাসের বাচ্চা আর কি। এবং রুমের লাইট অফ, শুধু একটা সবুজ ডিম লাইট জ্বলতেছে। তো অ্যাটমসফিয়ারটা এমনিতেই একটু অন্যরকম অন্ধকার লাইট অন্ধকার। আছে। বাট কিছু মানে মানে ব্যাপারটা হচ্ছে মানে মোটামুটি স্পষ্ট সবকিছু দেখা যায়। রাইট। রাইট। এবং আমার বোন ছিল বেবি কর্জে থাকে একদম আমার বিছানার সাথেই, যাতে করে হাত দিলে ধরতে পারে আর কি বাচ্চাকে। তো গভীর রাতের মাঝে হঠাৎ করে সেক্ষেত্রে ওই যে বেবি কটের রেলি যেটা এক সাইড খোলা যায়, সাইড খোলা যায় নালে খোলাই খোলা ছিল, আম্মা যাবে হাত দিয়ে দেখতে পারে আর কি। তো রাতে হঠাৎ অ্যাবনর্মালি, সাধারণত এরকম বাচ্চা চিল্লাইতো না, তো হঠাৎ অনেক জোরে চিল্লা উঠছে। আর ছোট বাচ্চা 3-4 মাসের। আমার মা এটা শুনে উঠে গেছে, ওইটা বসে গেছে। আচ্ছা। বসেই দেখে যে খাটের অন্য সাইডে একটা হয়তো 4-5 বছরের ছোট মেয়ে, ফ্রক করা, এবং চাইনিজদের যেমন চুল থাকে সামনে কপাল ঢাকা, এরকম চুল, রাউন্ড ফেস, শ্যামলা মতো, স্পষ্ট ফেস ছিল, স্পষ্ট ফেস, রাউন্ড শ্যামলা মতো, বড় বড় চোখ করে আমার মায়ের দিকে তাকায় আছে। আচ্ছা। তো বিষয়টা কিন্তু যদি আমরা নিজেদের বুঝে না রাখি, খুব স্কেরি। একদম ঘুমের থেকে উঠে দেখতেছে আপনার বাচ্চার পাশে একটা এরকম মেয়ে কিভাবে আপনার দিকে বড় চোখ করে তাকায়। তো ওনার তো এটা দেখে খুব অবস্থা খারাপ। আব্বাকে যখন ডাকলেন যে দেখো বাচ্চার পাশে কে, এইটা, যখন আব্বা উঠলেন দেখেন যে আসলে কিছুই নেই। ওকে। তো এটা আপনার মাই দেখতে এটা আম্মা নিজে দেখতে, কিন্তু আব্বা যখন উঠছে উনি দেখেন নাই। আচ্ছা, আপনার আরেকটা ছোট বাচ্চা এরকম ঘটনা আছে আপনাদের ফ্যামিলি, একটু বলবেন? এটা হচ্ছে আমার ফুফাতো বোন, কাজিন, তাদের বাসা হচ্ছে ওয়ারিতে, এবং ওই বাসার এই স্টোরিগুলা। তো উনি বলতেছিলেন আমাকে যে যখন বাচ্চা হয়েছে তারা ফিল করতে ছোটকাল থেকে, যখন মানে একদম বাচ্চা একদম ছোট কয়েক মাস, তখন জিনগুলো অনেক বাচ্চাকে কষ্ট দিছে, ইন দ্য সেন্স যে হয়তো বাচ্চাকে কেউ চিমটি মারতেছে বা গোটা মারতেছে, বাচ্চাকে কেঁদে উঠতেছে, মানে নর্মালি না। তো দে কুড ফিল যে হয়তো কিছু আছে। একবার এরকম বাচ্চাকে কোলে নিয়ে বা বাচ্চার টেক কেয়ার করতেছে, তো আমার কাজিন শি ফেল্ট যে তার ডান দিকে যে জানলাটা আছে, এই জানলাতে তার মনে হয়েছে কেউ দাঁড়ায় আছে। উনি যখন তাকিয়েছেন এখানে, তাকে দেখে আসলে কেউই নাই। ঠিক আছে, উনি এটা পাত্তা দিলেন না। কিছুক্ষণ পরে দেখেন যে বাচ্চাটা ঠিক ওই জানলার দিকে একদম গভীরভাবে তাকে হাসতেছে বা কিছু একটা করতেছে। তার মানে বাচ্চাটা কিছু একটা ফিল করছে। এক্স্যাক্টলি, ও জিন তার নিজেকে এক্সপোজ করতেছিল বাচ্চাটার কাছে। সিমিলারলি বাচ্চার আরেকটা স্টোরি আছে, সেম বাসার নিজ কালায় বাচ্চাটা যখন আরেকটু বড় হয়েছে, হাঁটতে পারে, হয়তো স্পষ্ট কথা বলতে পারে না, তখন মনে করেন ফর এক্সাম্পল ড্রয়িং রুমের সবাই বসা অবস্থায় হঠাৎ দেখতে পারতেন যে, হঠাৎ বলতে বাচ্চাটা লাঠি নিয়ে সামনে ব্ল্যাঙ্ক জায়গায় মারতেছে। ওকে। সো অ্যাজ ইফ সে কাউকে মারতে পিটাচ্ছে কাউকে পিটিয়ে দিতেছে, মারতে চাইতেছে, আর অন্য কেউ দেখতেছেন এটা। আচ্ছা। তো আর বোন তার বাচ্চাকে জিজ্ঞেস করতো যে কেউ ওইখানে কেউ আছে, ও ইশারা করে বলতে হ্যাঁ আছে। বলছে কি বলে, ইশারা করে সে দেখাচ্ছে যে আমাকে ডাকতেছে। সো এটা ছিল বাচ্চার স্টোরি, মানে যে সে জিমটা এসে বাচ্চার কাছে নিজেকে এক্সপোজ করছে, বাট অন্য কেউ আর দেখতে পারতেছে না এটা। অলরাইট। সো এই হচ্ছে ঘটনা। এবং তারপরে মানে আচ্ছা, এই যে একটু আগে আমরা যে ঘটনাটা শুনলাম যে একটা বাসায় প্রবলেম হয়, আবার সেই বাসাটা চেঞ্জ করলে আর প্রবলেম হয় না, এই ঘটনাটা কি মনে হয় যে আসলে এরকম কোনো নির্দিষ্ট এরকম বাসা থাকতে পারে যে বাসায় প্রবলেমগুলো হয়, বা অন্য কোনো বাসায় প্রবলেম নাও হতে পারে, এরকম কোনো ঘটনা কি থাকতে পারে আসলে? এরকম আসলে আল্লাহ নোজ বেস্ট, বা যেটা মনে হয় তা হচ্ছে যে এমন হইতে পারে যে হয়তো একটা জায়গার জেনরা অনেক বছর ধরে থাকতেছে, বিকজ দে লিভ লং লাইফ, হয়তো কয়েকশো বছর ধরে থাকতেছে, কে জানে। তো হয়তো ওই জায়গায় অন্য কেউ আসবে, এটাও কারা পছন্দ করে না। এটার সাথে এটাও হইতে পারে যে জেন কোন একটা স্পেসিফিক লোককে পছন্দ করে ফেলছে, এবং সে যেখানেই যাচ্ছে ওইখানে তাকে ফলো করতেছে, ঈদের পছন্দ করছে। অথবা অনেক সময় এরকম, আমার একটা ফ্রেন্ডের ঘটনা আছে, লম্বা স্টোরি শর্টে বলি, যে তাদের বাসার বুয়াকে এফেক্ট করছিল, জিন ধরছিল, যখন ছাড়াইতে চেষ্টা করতেছে, পানি মারছে, পানির মধ্যে সূরা ফালাক, নাস এত কিছু করে ফু দিয়ে পানি মারতেছে, সে বলে মরিচ মারতেছে। যেটা বলতেছে মহিলার মুখে, যে ইনহার ল্যাঙ্গুয়েজ আর কি, যে মরিচ মারছে। এট দ্য এন্ড সে বলতেছে তুমি কেন ওকে অ্যাটাক করছো? ও বলে যে আমি চুল শুকাইতেছিলাম, সে আমার চুলের উপরে পাড়া দিছে। আচ্ছা। তো সম্ভবত বুয়াটা হয়তো ময়লা টলে ফেলতে গিয়ে, সে তো আর বুঝে নাই, সে তো আর দেখতে পারেনি, পাড়া দিছে।
সো ইট ক্যান বি পসিবল যে হয়তো জিন কাউকে পছন্দ করছে অথবা রায় আছে তার উপর হতেই পারে। রিভেঞ্জ নিতে পারে। সেটাই, মানে আপনারা বলছেন যে আগে অনেক এরকম ঝামেলা হতো, তারপরে যখন আপনারা বাসা চেঞ্জ করেছেন, আপনাদের আগের বাসাটা কোথায় ছিল? আরামবাগ থেকে যখন গুলশানে চলে এসেছেন, তার ওই বাসাতে অনেক প্রবলেম হতো, কিন্তু গুলশানের এই বাসায় কোনো প্রবলেম হতো। সো ইট ওয়াজ প্রবাবলি বাসার কোনো কেস, হয়তো মানুষের সাথে কিছু ছিল না। আচ্ছা, আমি তার মাঝে একবার জানিয়ে দিই যে আমাদের সাথে ভৌতিস্ট জয়েন করেছেন এবং জিবরান ভাই আমাদের সঙ্গে আছে। জিবরান ভাই হচ্ছে মানে কেউ অনেক খুব অনেক ক্লান্ত হয়ে এসছেন। কেন তাহলে উঠলে লিখে টেয়েছিল আমার মধ্যে পা ব্যথা। পা ব্যথা এই কি অসু এইসব চলছে আজকে লেপটা। হ্যাঁ ছিল, বাট আমি একটা আচ্ছা এই যে ঘটনাগুলো আজকে আমরা যে সামনে আলোচনা করছিলাম সচিন ভাই, ইনফ্যাক্ট যে ও বলছিল যে ওর বাসায় একটা ঝামেলা ছিল, তারপরে উনিও বলছিলেন যে ওনার বাসায় ঝামেলা, এবং এটা কি হয় যে অনেক সময় দেখা যাচ্ছে কি যে সত্যি তো মানে এই বাসাতে ফিরে গেলে আবার সেই আগের ঘটনা ঘটে থাকে, আবার সেই বাসা থেকে অন্য বাসায় যখন চলে আসে তখন আর এই ঘটনাগুলো ঘটে না। আমি ঠিক যাই না এখন ওটা, নো অনেস্টলি স্পিকিং, কারণ উনি যেটা বলছেন সরি জিবরান, জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু তুমি যেটা বললো সেন্ট্রিক, প্লেস সেন্ট্রিক কিংবা পিপল সেন্ট্রিক হতে পারে, কারণ আমরা যখন যাচ্ছি ইনভেস্টিগেট করতে, অবভিয়াসলি আমরা জায়গায় যাচ্ছি টু সি ইফ দেয়ার এনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, সো অবভিয়াসলি প্লেস সেন্ট্রিক কেন হয় কিসের জন্য হয় এটা, দিজ আর এইজ ওল্ড থিংস, এভরি রিলিজনে বলে যে এক্সপ্লেনেশন অফ দিস থিংস, যে আমরা বলি জিন স্পিরিটস গোস, এটাই হয়। যে প্রবলেমটা হয়ে গেছে যে এখানে যে উই নো রিলিজন হ্যাজ এভার ডিফাইন্ড ইট প্রপারলি, রাইট, একটা জিনিসই ধরা কোরআন ট্রাইড, এখানে বলেছে 3 রকমের জিন আছে, one doesn't do anything, other takes animal shapes and forms, the last one is the most powerful one, they can actually do some harm, একদম করতে পারে যেটা। এখন জিনিস হচ্ছে যে ওরা কেন করে কিসের জন্য করে আজ পর্যন্ত আমরা যাই না। আমার কাছে আরও একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা পড়ে ফেলতে চাই। আমাকে ইমেল করেছেন যিনি, তার নামটাকে বলি, তিনি সিলেট থেকে SMS করেছেন, ইমেলটা করেছেন, এবং তিনি তার নামটা হচ্ছে সাগর তালুকদার। ওকে সাগর, যে ইমেলটি করেছেন সেটা হচ্ছে, ভাইয়া আমার জীবনের এমন কিছু প্যারানর্মাল ঘটনা আছে যা মনে হলে শরীরের লোমগুলো মানে শরীরের লোমগুলো কাটা দেয়, সেগুলোই শেয়ার করতে চাই আপনাদের সাথে। আজ একটা ঘটনা শেয়ার করছি। আমাদের মূল বাড়ি সুনামগঞ্জ সদরে, আর আমি তখন সুনামগঞ্জেই থাকতাম। ঘটনাটা যখন ঘটে তখন আমি ক্লাস 10-এ পড়ি। সেদিন হঠাৎ কান্নার শব্দ আমার কানে আসে, তখন ঘড়িতে 7টা প্রায়। পরে জানতে পারলাম আমাদের পাশের বাসার মাসিমা আর নেই, অর্থাৎ উনি মারা গিয়েছেন। খুব খারাপ লাগলো খবরটা শুনে, ওনার চেহারাটা বারবার চোখের সামনে ভাসতে লাগলো। যাক, একটু পরে জানতে পারলাম যে আমাকে নাকি শ্মশানে যেতে হবে সবার সাথে। প্রথমে আপত্তি থাকলেও পরে যেতে রাজি হই আমি, কেননা কোনোদিন শ্মশানে যাওয়া হয়নি, কাছ থেকে দেখিনি কি করে একটা মানুষ পুড়ে ছাই হয়ে যায়। লাশটাকে শ্মশানে নিতে প্রায় রাত 12টা হয়ে গেল, এবং যেটা হলো সেটা হচ্ছে চূড়ার উপরে লাশটাকে তুলে পুরানো শুরু হলো। এই পরিবেশটা আমার তেমন ভালো লাগছিল না। একটা মানুষকে চূড়ার উপরে তোলা হয়েছে, তারপরে তাকে পোড়ানো হবে, এই পরিবেশটা কোনোভাবেই ভালো লাগছিল না। ভাবলাম বাসায় চলে যাই, কেউ এত তাড়াতাড়ি বাসায়ও যাবে না, লাশটা পুড়ে শেষ হতে ভোর হয়ে যেতে পারে। জানলাম একজনের কাছ থেকে। এতক্ষণ থাকার আমার পক্ষে ইম্পসিবল, আমি সাহস করে একাই চলে যাব কিনা ভাবছি। অবশেষে বাসার দিকে পা বাড়ালাম। শ্মশান থেকে আমাদের বাসা প্রায় 3 কিলোমিটার। লম্বা লম্বা পা ফেলে ফেলে খুব দ্রুত হাঁটছিলাম আমি। ঘড়িতে তখন রাত 2টা হয়ে গেছে। রাস্তা একদম ফাঁকা, সবগুলো ল্যাম্প পোস্টে বাতি ছিল না, তাই কিছু কিছু জায়গায় অন্ধকারও ছিল। হঠাৎ আমার কানে কিসের একটা শব্দ এলো। দেখলাম আমার পাশ দিয়ে এতই জোরে 3টি কুকুর চলে গেল যে নিমিষে যেন হাওয়া হয়ে গেল এরকম মনে হলো। এবং কুকুরগুলো দেখে কুচকুচে কালো দেখতে, আর অনেক লম্বা ছিল তারা, সাধারণ কুকুরের মতো না। আমার পা যেন সামনের দিকে আর চলছে না। তখন ভাবতেই পারিনি একটু পরে আরো ভয়ঙ্কর কিছু আমার জন্য ওয়েট করছে। আমি দৌড়ের মতো হাঁটছি সামনের দিকে। হঠাৎ কি যেন আমাকে বলছে, শ্মশান থেকে আসছো? তারপর আমি যা দেখলাম, যাকে একটু আগে শ্মশানে পুরাতে রেখে এসেছি, সেই মাসিমা ধবধবে সাদা কাপড় পরে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু বলতে পারি না,
যখন সকাল হলো আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি। পরে জানতে পারলাম সবাই যখন শ্মশান থেকে ফিরে আসছিল আমি বাসার কাছেই রাস্তায় শোয়া অবস্থায় আমাকে তারা দেখতে পায় এবং পরে তারাই আমাকে বাসায় পৌঁছে দেয়। হয়তো হতে পারে এরকম যে পরিবেশটা তার ভালো লাগেনি এবং শ্মশানের পরিবেশ ভালো না লাগার কারণেই ফেরার সময় সে হ্যালুসিনেট করেছে পুরো ব্যাপারটা, কিন্তু ভয়টা যে সে পেয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা আছে যে আমি বলতে আপনার আমার ফুপির ব্যাপারে। আপনার নামটা একবার বলতে হবে। ওর নাম তুরাজ ফারজাদ হক, রাইট। ফ্রম গুলশান। রাইট, তো দিস ইজ অলসো স্টোরি অনেক আগের, হয়তো 20 বছর বা আরো 20 বছর বা বেশি হইতে পারে মানে। তো আমার 2 ফুপু ওনারা যাচ্ছেন ইয়াতে ডক্টরের কাছে, চোখের ডক্টর, এলিফ্যান্ট রোড ফ্রম আরামবাগ। তো এলিফ্যান্ট রোড যখন পৌঁছেছেন একজন ফুপু গাড়ি থেকে নামলেন এবং উনি জানে যে গাড়ি থেকে যখন নামছেন দেখেন যে আরেকজন নামতেছে না। তখন তাকে দেখেন উনি গাড়ির ভিতরে চোখ বন্ধ করে কাঁদতেছে আর অনেক সূরা বা দোয়া অনেক কিছু পড়তেছে। সো দে নিউ যে এটা হচ্ছে একটা সাইন যে যখন ওনার উপর জিন আসে তারা জানতো ওনার উপর জিন আসে। জিন আসার সময় অথবা জিন আসার আগে উনি এরকম করে যে কাঁদতেছে, কনস্ট্যান্টলি কাঁদতেছে অনেক, আর কি যেন অনেক ফাস্ট পড়তেছে, সূরা আর দোয়া টোয়া কিছু একটা হবে। তো এখন এই অবস্থায় ডাক্তারের কাছে নেওয়া সম্ভব না, তো তাকে ফেরত নিয়ে গেছে বাসায়। ওনাদের তখন যে কেসটা ছিল তো তারা খুব খুশি হয়েছে, জিন আসতে খুব খুশি হয়েছে, দে ক্যান আস্ক স্টাফ ফর দ্য জিন এটসেট্রা। তো বাসায় সবাই ডাকছে যে আসছে, উনি আসছে, আসো ব্রিড করো। তো গাড়ির কাছে গেছে, উনি এখন গাড়িতে বসা এবং ওই অবস্থায় কাঁদতেছে আর কি পড়তেছে। তারা যা সালাম দিছে কোনো রিপ্লাই নেই, আবার সালাম দিতেছে, কথা বলতেছে, কিছু বলে না। ওরা বলে আপনার তো অনেক কষ্ট হচ্ছে, ভিতরে আসেন। তাকে 3-4 মিনিট টাইম একদম ভিতরে আনতেছেন, যখন আনতেছে তারা বলে যে বডি একদম পাথর মতো ভারী হয়ে গেছে, নর্মালি মুভ করা সম্ভব না, ভেরি হেভি। তো টেনে টেনে নিয়ে আসছি। মানে এই ওজনটা পুরোপুরি সবাই ফিল করতে পারছেন যে ওনার যেরকম ওজন সেরকম ওজন না, তার চেয়ে অনেক বেশি ওজন, এক্স্যাক্টলি, হ্যাঁ ওয়েটটা অনেক বেশি। হ্যাঁ অনেক বেশি ওইটা। ওকে। তো যখন রুমে আসছে বসেছে তো তখন অনেক কাঁদতেছে, চোখ বন্ধ করে কাঁদতেছে আর অনেক স্পিডে কিছু একটা করতেছে। হঠাৎ শেষ স্টপ, সে বলে আসসালামু আলাইকুম। ওকে। ফুপুর ভয়েস ইজ নর্মালি বলছে আসসালামু আলাইকুম। আমার মা, চাচি, দাদি, ফুপি অন্যরা ছিল, তারা বলছে ওয়ালাইকুম সালাম। এখন একজন প্রশ্ন করতেছে, একজন বলে যে তার আত্মীয় বা তার ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করছে যে ওর ব্যাপারে কিছু একটা বলেন। যে এতক্ষণ কাঁদতেছিল সে এখন এরকম হাসা শুরু করছে, কন্টিনিউয়াস অ্যান্ড ভেরি অ্যাবনর্মাল। সাধারণ মানুষ এরকম হাসবে না, হাসতেছে মানে শেষ নাই। আবার আরেকজনের প্রশ্ন করে যে তার ব্যাপারে কিছু ওড ইউ থিঙ্ক বা কিছু একটা বলেন, এখন আবার কাঁদতে শুরু করছে। তো এক একজনের ব্যাপারে এক এক রেসপন্স সে করতেছে। সো এটা খুব উইয়ার্ড। আর ওইখানে যারা ছিলেন আমার আম্মা, তারা তো ভয় অবস্থা খারাপ যে কেসটা কি, এরকম তো জীবন নর্মাল একটা বয়স্ক মহিলা, সে তো এরকম ফাজলামো করবেন না তখন, এটা হতেই পারে না। তো হঠাৎ করে এইসব হইতেছে, হাসতেছে কাঁদতেছে, এক প্রশ্নের জবাব হিসাবে হঠাৎ করে ফেইন্ট, রিজাল্ট শেষ। কিছুক্ষণ পরে কামব্যাক করতে না, যখন আসলো বলে যে কি হয়েছে, মানে অ্যাজ ইফ উনি কিছু জানি না। তখন পানি টানি খাওয়াইছে। সো বেসিকলি দ্য স্টোরি এন্ডস ওভার হিয়ার, বাট দিস ইজ আ স্টোরি উইচ আই থিঙ্ক ইজ পজেশন, যে তারা পুরো পজেস করছে। রাইট। আচ্ছা, একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে যারা 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 এরকম পজেসড হন তারা কেমন ফিল করে, তারা কি আসলে চান যে এরকম সঙ্গে থাকুক সবাই, মানে ম্যাক্সিমাম কি মনে হয় আপনাদের ফ্যামিলি? কিন্তু অনেক স্টোরি আছে, আমি যেগুলো আজকে তো সময়ের অভাবে সবগুলো বলা হলো না, বাট এরকম অনেকজনের এরকম অনেক ধরনের প্রবলেম রয়েছে। সো কি মনে হয়, তারা কি হ্যাপি যা হচ্ছে তাদের সাথে এরকম কিছু নিয়ে? ওয়েল বেসিকলি আমি যেটা বুঝতে পারছি, অ্যান্ড আল্লাহ নোজ বেস্ট, তা হচ্ছে যে হয়তো এনাদের অনেকেরা তারা জানে যে ওনাদের সাথে এসব হয় বা জিনের কোনো একটা কানেকশন, অ্যাফিলিয়েশন কেরম কিছু একটা আছে, বাট যখন অ্যাকচুয়ালি তাদেরকে প্রসেস করে ফেলছে ওই মুহূর্তেটা দে ডোন্ট হ্যাভ দ্য সেন্স যে কী কী কাজ করতেছে, হয়তো কিছুটা ভাঙছে, সে জানে না ভাঙছে, অবস্থা হচ্ছে এটাই। অলসো আমি বলছিলাম আমার ফ্রেন্ডের ঘটনা যে বুয়াকে মারছেন মানিয়ে, আমার ফ্রেন্ড নাম অনি যখন মারছে সে বলছে মরিচ মারছে। আফটার জিন বলতেছিল আফটার এট দ্য এন্ড অফ দ্য ঘটনা জিন বলছে ঠিক আছে আমার এখন যেতে দে, রাস্তা করে দে। সো দে মুভড, সামনে ছিল তারা সাইডে চলে গেছে,
তো জিন বের হয়ে চলে গেছে, মানে যা মনে হয়েছে। আর বুয়াটা নর্মালি আবার শুয়ে গেছে। তো আফটার দ্যাট এসব জানি না যে কি হয়েছে, তো বোঝা যাচ্ছে যে হয়তো ওই সময়টা তাদের মাথায়। আপনি পাকিস্তানের একটা ঘটনা বলছিলেন। রাইট, এটা হচ্ছে আমার একজন আঙ্কেল, আফতাব আঙ্কেল, হি ইজ অলসো রেগুলার লিসনার, ওনার থেকে শুনতেছিলাম। তো এটা হচ্ছে, আমি শিওর না, হয়তো বলুচিস্তান বা এইসব জায়গায় পাহাড়ি এলাকার ঘটনা। ওই এলাকার অবস্থা হচ্ছে এমন যে মনে করেন এখানে একটা বাসা আছে, 5-6 মিনিট বা 10 মিনিট রাস্তার পরে আবার একটা বাসা, একদম খালি শুনসান, মানুষ খুব এমনি কম। সো এমনি সাইট সিং এর জন্য তারা গিয়েছে পাহাড়টার উপর। অ্যান্ড যখন ফেরত আসতেছে সন্ধ্যা বা সন্ধ্যার পরের টাইমে, রাইট। ওনার ফ্রেন্ড 2জন আগে আগে যাচ্ছেন, উনি পিছিয়ে আছেন। হঠাৎ করে ওনার বেল্টওয়ালা যে স্যান্ডেল, বেল্টটা খুলে গেছে বা ছিঁড়ে গেছে, কিছু একটা মনে হচ্ছে। সো হি ওয়াজ ফিক্সিং ইট। কিন্তু সামনে যে ফ্রেন্ডরা যাচ্ছে উনি আর বদল করেন, ওদেরকে ডাকে নেই, ঠিক আছে, ওরা যেতেছে যাক, আমি ওদেরকে জয়েন করব। তো যখন বাই দ্য টাইম হি ফিক্স হিজ জুতা, ফ্রেন্ডরা অলরেডি নেমে চলে গেছে। তো উনি এখন নামতেছে ওই পাহাড়ের মধ্যে যেখানে এমনি মানুষ নেই, তারপর আমার পাহাড় উপর দেখে যে একটা পাথরের বাসা, পাথরটা দিয়ে বাসা বানানো, কোনো মানুষ নাই। তো উনি চিন্তা করছে এখানে বাসা, তো উইয়ার একটা অবস্থা। দেখে যে 2-3টা বিড়াল, আর হঠাৎ ঘরের ভিতর থেকে একটা হাত বের হয়েছে, দ্য হ্যান্ড ইজ ফুল অফ হেয়ার, লোমশ হাত যেটাকে বলে, লোমশ, পুরা কালো আর লোম দিয়ে ভর্তি। একটা বিড়ালকে টান দিয়ে বেঁধে নিয়ে নিল। উনি এটা ও দেখে অবাক হয়ে ঘাবড়ে তাড়াতাড়ি নিচে চলে গেছে। নিচে ওনার ফ্রেন্ডকে বলতেছে যে উপরে কেউ থাকে নাকি? ফ্রেন্ড বলতেছে না, কেউ তো থাকে না। উনি বলে কেন, তুমি কিছু দেখছো? সে বলছে হ্যাঁ, আমি এরকম দেখলাম, বিড়াল টান দিছে। তখন সে ফ্রেন্ডটা বলতেছে আত্মা, বাট হোয়াট উই বিলিভ আত্মা তো হতে পারে না, হয়তো জিন হবে। আমি বলতেছি তুমি যদি আরো বেশি সময় এখানে থাকতে হয় তোমার মেরেও ফেলতে পারতো। রাইট। কিন্তু হাই লিসনার, আমি রাজীব পতেঙ্গা চট্টগ্রাম থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের আপন বড় ভাইয়ের ঘটনা। তার নিজের মুখ থেকে ঘটনাটি শোনা। ভাইয়া ঢাকার একটা নামকরা বেসরকারি হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে ডাক্তার হিসেবে কর্মরত। ঘটনাটি যেদিন ঘটে সেটাতে ভাইয়ার নাইট ডিউটি ছিল। রাত 12টা-1টার দিকে প্রচণ্ড জ্বর নিয়ে একটা ইয়াং ছেলে ভর্তি হয়। তার বয়স 21 অথবা 22 বছর হবে। গায়ে জ্বর ছিল প্রায় 105 ডিগ্রি। ভাইয়া ছেলেটা সব রকম টেস্ট করেন, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না সেসব টেস্টে। জ্বর কমানোর জন্য ভাইয়া তাকে 8 ঘন্টার ব্যবধানে পরপর 2টো সাপোজিটারি দেন, কিন্তু তাতেও ওর জ্বর কমে না। এতে ভাইয়া বেশ অবাক হন। এক পর্যায়ে সে যে দোকানে কাজ করত তার মালিক এসে ভাইয়াকে বলে যে প্রচলিত ডাক্তারি বিদ্যায় এ ছেলের জ্বর কমবে না, কারণ এর গায়ে নাকি বাতাস লেগেছে। লোকটার কথা শুনে ভাইয়া একটু হেসে ফেলেন। ভাইয়া এরকম অবৈজ্ঞানিক কথা বিশ্বাস করেনি। লোকটি সেটি বুঝতে পেরে তার কথা বন্ধ করে দেয়। পরে ভাইয়ার অনুরোধে লোকটি পুরো ঘটনাটি ভাইয়াকে শোনা। পুরান ঢাকায় লোকটির একটা মিষ্টির দোকান আছে। মাঝে মধ্যে তার মিষ্টির দোকান থেকে নাকি তার 8টা পরে জিনেরা মিষ্টি কিনতে আসে। তারা একসঙ্গে 5 থেকে 6 কেজি মিষ্টি কেনে। জিনরা আলো সহ্য করতে পারে না, তাই সবসময় এসে আলো নিভিয়ে দিতে বলে। এই ব্যাপারটা লোকটি এবং তার দোকানের কর্মচারী সবাই জানে, কিন্তু ছেলেটা সে দোকানে নতুন কাজ করতে এসেছে, সে এই ব্যাপারটি জানতো না। দুর্ভাগ্যবশত সে রাতে মিষ্টি কিনতে যখন একজন জিন আসে, তখন ছেলেটি একা দোকানে কাজ করছিল। মানুষের ছদ্মবেশে সে জিনটি ছেলেটার কাছে মিষ্টি কিনতে চায় এবং তাকে আলো নিভিয়ে দিতে অনুরোধ করে। ছেলেটা তার কথায় বিরক্ত হয়ে বলে সে আলো নেভাতে পারবে না, মিষ্টি কিনলে কিনুন, নয়তো চলে যান। এতে জিনটি খেপে যায় এবং যাওয়ার সময় ছেলেটার গায়ে ফু দিয়ে চলে যায়। একটু পর দোকানের অন্য কর্মচারী এলে ছেলেটা তাকে ঘটনাটি খুলে বলে এবং তার কিছুক্ষণ পর ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটা ভাইয়ার বিশ্বাস না হলেও তাকে অবাক করে দিয়ে ভোর রাতে ছেলেটা মারা যায়। রাইট, পৃথিবীতে অনেক এরকম অদ্ভুত ঘটনা ঘটে এবং তারই একটা প্রমাণ আমরা দেখলাম।
লিসেনার্স, আমি আশিক বলছি। আমি রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইউনিভার্সিটি গ্রিনউইচ থেকে। আমি দেশে এসেছি 1 মাস। সো এক রাতে জাস্ট আমার ফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করছিলাম আমার এক্সপিরিয়েন্সগুলো নিয়ে। এখন এটাকে আপনারা যদি প্যারানরমাল অ্যাক্টিভিটিস বলে ডিসাইড করতেছেন আপনারা করতে পারেন, আবার যদি আমরা লজিক্যালি চিন্তা করতে যাই সেভাবে হতে পারে। এখন এটা বিচারের দায়িত্ব আপনাদের উপরই। একদম, আমরা সবসময় সেই দায়িত্বটা একদম তাদের উপরে দেবো। কারণ অনেক সময় অনেকে বলেন যে হ্যাঁ এগুলো হয় নাকি বা এরকম হতে মানে বলতেই পারেন, কারণ এগুলো এমন একটা ঘটনা যে মানে এমন একটা ব্যাপার, এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি যে বিষয়টা আসলে প্রমাণ করে কোনো কিছু বলা যাবে না। সো কিন্তু আমি যেটা বলবো যে আমি আসলে একেবারে মানে খুবই ওয়েট করছিলাম আজকে পুরোটা সময়। আমার মনে হচ্ছে যে কখন আপনার ঘটনাটা সবাইকে শোনাবো, এবং সেই ঘটনাগুলোর খুবই অদ্ভুত। আমরা কোথা থেকে শুরু করবো? আমরা একদম প্রথম থেকে শুরু করি না? সুন্দর আমি শুরু করতে পারি সুন্দর ছোট বাসন থেকে। ওকে, কাহিনী আমি আবারও বলে নিচ্ছি যে আমি প্রিটেন্ড করছি না যে আমি যা বলছি তা সত্যি, মানে আমি একদম 100% আইটেম হতে পারে আমার মনের ভুল, তারপরে বলে যাচ্ছি যেটা আমি তাহলে মাঝখানে একটা কথা বলি যে যারা এই ঘটনা নিয়ে যদি কোনো কিছু বলতে চান বা কোনো যদি মতামত থাকে শুনতে যদি ইচ্ছা করে, তাহলে আমাদের SMS করতে পারেন। ওই শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে এই গল্প বা এই ঘটনা সম্পর্কে যে কোনো মতামত আপনার। ওকে, থ্যাংক ইউ। প্রথমে বলতে গেলে যে যখন ক্লাস 2তে পড়ি তখন আমরা আমাদের খিলগাঁও বাসে শিফট হয়ে গিয়েছিলাম। আমাদের খিলগাঁও বাসাটা ছিল অ্যাকচুয়ালি একটা অফিসার্স কোয়ার্টার, বাট সেটা অনেক পুরানো ছিল, লাইক 50 years old। সো ওই বাসায় আমরা ছিলাম আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত। দেন আমরা শিফট করেছি আমাদের উত্তরা বাসায়, আমাদের নিজেদের বাসায়। তো আমাদের বাসাটা ছিল অ্যাকচুয়ালি অনেক বিশাল, লাইক 10টা রুমের মতো ছিল, এবং আমার যে রুমটা ছিল এই রুমটা যদি আমি দরজা লক করে দিতাম, ইটস সেপারেট ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড। সো একটা অন্যরকম একটা পরিবেশ ছিল আমার নিজের রুমটার মধ্যে। ওকে। সো যেটা তো প্রথম যাওয়ার পরে দেখা যেত ওটা ছিল 3তলা বাড়ি, আমরা থাকতাম দোতলায়। তো প্রত্যেক কোরবানি ঈদের দিন রাতে আমাদের বাসার সাথে শব্দ হতো, লাইক কেউ মাংস কুপাচ্ছে বা এই টাইপের শব্দ। ওকে। তো শুরুর দিকে আমরা বিরক্ত হয়েছিলাম, কিন্তু আবার সেটা মেনে নিয়েছিলাম। আমাদের 3তলা যে ফ্যামিলি থাকতো, আঙ্কেলটা ছিল একটু হুজুর টাইপের মানুষ, সো উনি হয়তো করবেন যাদের। সো আমরা ওটা নিয়ে কমপ্লেন করিনি। বাট কোনো এক ঈদের দিন রাতে সেম প্রবলেম যখন হলো, তখন আমরা কমপ্লেন করলাম আঙ্কেলের কাছে যে আঙ্কেল এটা কি রাত 1টা-2টা বাজে, আপনার এখন মাংস কুয়া যাচ্ছেন, আমরা তো ঘুমাবো। সো আঙ্কেল এসে বললো যে না এটা এমন কিছু না, আমরা তো ঘুমাচ্ছি, তাহলে শব্দ। তখন আঙ্কেল বললো যে এটা কিছু না, ক্ষতি করবে না। আঙ্কেল শুধু এইটুকুই বললো। ওকে। তারপর পরে যা বলার আঙ্কেল বুঝা বললো। সো প্রবলেম আস্তে আস্তে শুরু হলো ওইখান থেকেই। যেমন তখন আমি পড়ি হয়তো ক্লাস 6 or 7-এর দিকে। সো আমার যে জানলা ছিল, আমার জানলার পাশে একটা আম গাছ ছিল, আমার যত খেয়াল আছে, কিন্তু জানলার পাশে কোনো কার্নিশ বা কোনো কিছু ছিল না, বা কোনো বাউন্ডারি ওয়াল বা কোনো মানুষ দাঁড়ানোর মতো কিছু ছিল না। রাইট। সো এক রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি জানলার দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার চেহারা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু কম এজের হবে। শাড়ি পরা হচ্ছে, আমার ড্রেস আপগুলো খেলা আছে এক্স্যাক্টলি, সাদা শাড়ি পরা, লাল পাড় পরা, এবং মাথায় একটা টিপ আছে, লাল টিপ। আমি যখন মেয়েটার দিকে তাকালাম, মেয়েটা জাস্ট হেঁটে চলে গেল বা ভেসে চলে গেল, কত আমার জানলা থেকে সরে গেল। সে জানলা থেকে যখন সরে গেল, একটা নূপুরের শব্দ মনে হলো আমার কানের কাছে বেজে উঠলো। আমি একটু হতভম্ব হয়ে আমার বিছানা থেকে উঠে পাশে আমার পড়ার টেবিল ছিল, পড়ার টেবিলে ওখানে চেয়ারে বসে আছে। অ্যান্ড কতক্ষণ বসেছিলাম আমি জানি না, সেটা ভোর পর্যন্ত আমি বসেছিলাম। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আবার দেখছি যে আমার বিছানার মধ্যে সাপোজ কেউ মানে মুড়ামুড়ি করছে এরকম একটা শব্দ। সো আমার খেয়াল নেই এক্স্যাক্ট কতক্ষণ আমি বসেছিলাম, কিন্তু আমার বড় বোন এসে আমাকে ধাক্কা দিল, কি আছে তোর, কি হয়েছে, এতক্ষণ ঠিক আছিস কেন? তখন আমার হয়েছে, তখন বললাম না কিছু হয়নি। আমি তাকে বলিনি ঘটনাটা কি, তাকে পরে বললাম যে ঘটনা কি। এটা শুনে আমার আম্মা একটু চিন্তিত হয়ে গেল। আর আমার আম্মা যেটা ছিল, উনি একটু এসব হুজুর বা এসব বিলিভ করতেন। তো আমার আম্মা যেটা করেছিল যে আমাকে বিভিন্ন হুজুরদের কাছে নিয়ে গেল, তারা ট্রিটমেন্টের জন্য বা এই টাইপের কিছু, যেটা আম্মা নিজের জন্য। ওকে। আমরা যখন খেলেছি, আমরা একটা আজিমপুরে একটা হুজুরের বাসায় গেছিলাম, সেটা ছিল মহিলা হুজুর। এবং দেখা যেত যে যেটা বলা হতো যে প্রতি শুক্রবার শনিবার দিন
একটা নির্দিষ্ট টাইমে সেই মহিলার উপর জিনের ভর হতো বা এই টাইপের কিছু। বাট দ্যাট আই হ্যাভ সিন ইন মাই ওন আইজ, লাইক একটা নির্দিষ্ট টাইমে মহিলার চেহারা চেঞ্জ হয়ে যায়, গলার সাথে অন্য একটা লোকের কথা আসে। সো সেই মহিলা যখন আমাকে দেখলো, সেই মহিলা আমাকে বলেছিল যে আমার সাথে বলে দুটো জিন আছে যারা সবসময় ক্ষতি করার চেষ্টা করছে। এই জায়গাটা মনে রাখবেন, হ্যাঁ এটা মনে রাখতে বললাম লিসনারদেরকে। ওকে, তারপরে সো ওই মহিলা তারপর যে করে আমাকে কিছু যা ওরা ট্রিটমেন্ট দেয়, যেমন তাবিজ দিল। কিন্তু অদ্ভুত যে ঘটনাটি ঘটেছিল, যেটা আমার মাথার মধ্যে এখন গেঁথে আছে, যে সেই মহিলা ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম, সেটা কোনো দুর্গন্ধ না, সুগন্ধ না, কিন্তু একটা মিষ্টি একটা গন্ধ, একটা সুদিং স্মেল, সেটা আমি পেয়েছিলাম। সো আমার মাথার মধ্যে কেন জানি গন্ধটা ঢুকে গেছে। তো তারপরেও এরকম বিভিন্ন ঘটনা, হয়তো বাসা আর একটা প্রবলেমেই আম্মার সাথে এরকম, কারণ আম্মা এসে বিভিন্ন হুজুরদের কাছে গেলে আমাকেই নিয়ে যেত সাথে, আম্মা তো একা দিত না। তো ওইভাবে নিয়ে যেতে আমাকে সাইদাবাদের একটা হুজুর ছিল, তো ওনার বাসায় এরকম করে সাথে যেতে হলো আম্মার সাথে। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, সেই আমার যত খেয়াল আছে সাইদাবাদী হুজুরের বাসায় ঢুকার মুহূর্তে ওখানে একটা মাজার আছে সাইদাবাদী হুজুরের ওখানে। সো ওই মাজারের পাশ দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছিলাম, আই গট দ্য এক্সাক্ট সেম স্মেল, এক্সাক্ট সেম। সেই অদ্ভুত গন্ধটা পেয়ে আমার আবারও ভয় পেয়ে গেলাম আমি। এবং ভয় পাওয়ার পরে সে সাইদাবাদী হুজুরের বাসায় যাওয়ার পরে আমাদের মেইন যে সমস্যা ছিল, সেই সমস্যাটা বলার পরে আম্মা বললো যে আমার ছেলেটা একটু দেখেন। সেই হুজুরও আচ্ছা, এই যে সেম মানে স্মেলটা পেলেন, একদম সেম স্মেল, এই স্মেলটা প্রথমে পেয়েছিলেন আপনি সেই আজি হাজিরের হুজুরের বাসায়, বাসায়, আর সেটা আবার সেকেন্ড টাইম পেলেন ওই মাজারের কাছে একই ধরনের smell। তারপরে তারপরে যেটা হলো, এই হুজুর আমাকে যে বলল, যে আমাকে হুজুর দেখে বললো, হুজুর অদ্ভুত কথা বললো যে আমার সাথে বললো দুটো পরী আছে। রাইট, আগের জন বলেছেন দুজন জিন এবং উনি বলেন দুজন পরী, মানে সংখ্যা 2 এবং এটা মোটিভ সেম। মোটিভ সেম, এবং দুজনেরই মতামত হচ্ছে একটা, যে কেউ মানে কোনো দুইজন আপনার সঙ্গে আছে, তারা জিন হোক বা পরী হোক আছে, মানে এবং দুইজন, সেটা দুইজন। ওকে ফাইন। তো হুজুর ওরকম তাবিজ দিলেন, কিন্তু তারপরে থেকে আবার যে অদ্ভুত সমস্যাটা আমার শুরু হলো, যে আমি এর পরে আমি দেশে ছিলাম 2008 পর্যন্ত, 2008-এর লাস্টে চলে গেছি। তার এই দ্যাট ওয়াজ 2004, সো 2004 to 2008 এই 4 বছর আমি কোনো কোরবানি ঈদের দিন, মানে যেই গরুটা আমরা কোরবানি দিই, সেই গরু মাংস আমি কোনোদিন খেতে পারিনি। কেন? কারণ সেই গরু মাংস যে রাতে কোরবানি ঈদের রাতে তো গরু মাংসটা খাওয়া হয়, দুপুরবেলা রান্না হয়, আমি যদি মাংসটা খাই, সে আবার সে আগের গন্ধটা পাই, যে গন্ধটা আমি সেই হুজুর দুইটা বাসা পেয়েছিলাম, সে একই গন্ধ, সেম গন্ধ। কথা হচ্ছে, গন্ধ পাওয়ার পর আমার মাথা মানে পাগলের মতো আচরণ করতে থাকে। আমি আমার বাসার লোকজন থেকে দেখে, বন্ধু কেটে দেখ তোরা গন্ধ পাচ্ছিস কিনা, তারা কিন্তু গন্ধ পাচ্ছে না, রাইট, গন্ধটা শুধু আমি পাই। সো আমরা পরে 2005-এর দিকে আমরা খিলগা বাসার ছেড়ে উত্তরা বাসায় শিফট করলাম। সো যে প্রবলেম যেটা ছিল, যদি বাসার প্রবলেম হয়ে থাকতো, রাইট, সো সেটা খিলগা বাসে স্টপ হয়ে যাওয়ার কথা ছিল। যখন আপনারা আসলেন, হ্যাঁ, আমরা যেন একটা শীত আসলেন, সো খিলগাতে তো স্টপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খিলগায় আসার পরে যেটা হলো, আমার যেটা খেয়াল আছে, মানে এক রাতে আমার বাসায় কেউ ছিল না, সবাই দেশের বাড়ি চলে গিয়েছিল, আমি একা ছিলাম বাসায়। সো একা যখন বাসায় ছিলাম, যেটা করেছিলাম লাইট টাইট অফ করা আমার স্যার রুমে, গান টান ছাড়া জোরে। সো আমার রুমের আর আমার ডাইমেনশন হচ্ছে, আমার রুমের সাথে আমার বারান্দা লাগানো, সে বারান্দার সাথে এল শেপ হচ্ছে আমার বেডরুমে, আমার মায়ের বেডরুম। সো যেটা করছিলাম, যে আমি ফোনে কথা বলছিলাম সে বারান্দায় বসে বসে। সো বারান্দায় বসে বসে কথা বলতে বলতে হঠাৎ আমি ডান দিকে তাকিয়ে দেখি, মানে আমার মায়ের যে দরজা, ওখানে একটা মহিলা দাঁড়ানো, দিস টাইম এটা একটা মহিলার মতো। ওকে, আমার ফেস কোনো টাইমে আমার ফেস খেয়াল থাকে না, কিন্তু মহিলার গায়ের ড্রেস অফ সেম, একদম আগে যেভাবে দেখেছিলেন এক্সাক্ট সাদা শাড়ি, লাল পাড়, আর আপনার কপালে একটা লাল টিপ। এবং যে সে এত অদ্ভুত ছিল, আমি এত ভয় পেলাম। আমার সাথে যে ফোনে যে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, কাহিনীটা বললাম, আসলে ভয় পেয়েছিলাম। পরে লাইট টেপ যারা সারা রাত বসেছিলাম। এবং এই যে গন্ধ পাওয়ার জিনিসটা, এটা দেখা গেছে যে আমার উত্তরা বাসায় তো এক্সিস্ট করছে। ঠিক খিলগার বাসায় যেরকম ছিল, উত্তর বাসাতে সেম। কোরবানি ঈদের রাতে দেখা গেল যে আবার মাংস খাওয়ার পর আমি সেম এরকম গন্ধ পাচ্ছি, এবং গন্ধটা এক্সাক্ট শুধু আমার ডাইনিং স্পেসে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে গন্ধটা আছে। আমি যদি ওইটা ক্রস করি আর গন্ধ পাই না, কিন্তু ওর মধ্যে আসলে আমি গন্ধ পাই। ওকে, এবং আমার খেয়াল আছে, আমি আমার মেজো বোনকে ডেকে নিয়ে বললাম, তুই দেখ তো গন্ধ পাস কিনা। ও বললো না, কোনো গন্ধ পাই না।
বাট আই এম গেটিং দিস স্মেল, ভয়। সেভাবে বিভিন্ন গেল। তো এর মধ্যে তো 2000 লাস্টের দিকে দেশ ছেড়ে চলে গেলাম। তো এর মাঝে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে 2006 ও 7-এর দিকে আমার এক ফ্রেন্ডের বার্থডেতে, লাইক আমরা সেলিব্রেট করছি আমার ফ্রেন্ডের বার্থডে, বুমাসে বসেছিলাম আমরা, আমার খেয়াল আছে। আমার ফ্রেন্ডের আর এক ফ্রেন্ড এসেছিল, একটা মেয়ে এসেছিল, তার নাম আমার মনে নাই, বাট সে মেয়ে বলছিল যে লাইক শি ওয়াজ লিটল বিট স্পেশাল, কারণ শি ইউজ টু ডু দ্য ব্ল্যাক ম্যাজিক অর দিস কাইন্ড অফ স্টাফস। ওই বুমার্সে আমরা খাওয়া দাওয়ার পরে সে মেয়ে যেটা করছিল যে সবার হাত দেখছিল, যে আমার বিভিন্ন ফ্রেন্ডের হাত দেখছিল, বিভিন্ন ফ্রেন্ডের হাত দেখে ও সম্বন্ধে বলছিল। অদ্ভুত বিষয় যে আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের হাত দেখে বললো যে তোমার বয়ফ্রেন্ড দেশে বাইরে থাকে এবং দেখা যাবে যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হবে এবং তুমি দেশে বাইরে চলে যাবা। হ্যাঁ, ফর্চুনেটলি আমার ফ্রেন্ড কিন্তু পরশু রাতে ফ্লাই করেছে, ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হচ্ছে এবং ওর কিন্তু কানাডা চলে গেল। যেভাবে বলেছে সেভাবে হচ্ছে। ওকে ফাইন। সো সবারটা যখন দেখলো আমার কি মনে হলো, আমি ইন্টারেস্ট নেই, তাকে হাতটা দেখালাম। অদ্ভুত বিষয়, সে আমার হাত দেখে লাইক 10 মিনিট 15 মিনিট সে কিছু বলছে না। আচ্ছা। সে জাস্ট আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমি বললাম হোয়াটস রং? সে বলে ইউজুয়ালি এরকম কিছু দেখা যায় না। আমি বললাম সমস্যা কি? বললো someone has erased all my fortune lines. আমার হাতের কোনো লেখা সে পড়তে পারছে না, যদি আমি এখন আমার হাতে লেখা দেখতে পাচ্ছি, যে সে বলছে যে ফরচুন লাইন যেগুলো ছিল someone has erased। এখন ওরা, ও মেয়েটা যেটা বলছিল যে স্পিরিটের ভাষা, অ্যাকচুয়ালি স্পিরিট জিনিসটা এটা ক্যাথলিকরা বলে, হলি স্পিরিট জিনিসটা ক্যাথলিকরা বিলিভ করে। ওরও যেটা বলছে যে দুইটা স্পিরিট আমার উপর আছে বা এইটা, সেই আগের ব্যাপার। and they have erased all my fortune lines, and তারা সবসময় চেষ্টা করছে আমার একটা মানে ক্ষতি করার। and as a result সে মেয়ে যেটা বললো যে I never can be a good son, I never can be a good dad, I never can be a good brother, I never can be a good friend, or I never can be a good husband. So একটু অদ্ভুত লাগলো। অদ্ভুত লাগার উচিত, মানে সেটা স্বাভাবিক। সো যাই হোক, আমি 2008-এ তারপর দেশ ছেড়ে চলে সাধারণত মানে এরকম নেগেটিভ কিছু হলে যারা বোঝেন বা যারা দেখেন তারা সাধারণত বলেন না। এবং আমি যেটা বলবো যে যারা দেখেন, মানে যারা এই যে বন্ধু বান্ধব এরকম শখ করে যারা হাত দেখে, আমি এই কথা সূত্রে একটু বলবো, যদি আপনারা আসলে এরকম কোনো কিছু পান বা বলেন বোঝেন, তারপরেও সেটা বলা ঠিক না, আসলে বলা উচিত না। আমি এটা মনে ইম্প্যাক্ট পরে, একদম ইম্প্যাক্ট পড়ে এবং মনে হয় কি যে ওই দিকে কিছুটা ডাইভার্টেড হয়ে যায় মার্কেটের। তো এটা কখনোই বলা উচিত না, নেগেটিভসগুলো বলা উচিত না। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ইন্টারাপ্ট করার জন্য, যে ইন্টারেস্টিং ঘটনা যেটা ছিল যে আমি 2000 লাস্টের দিকে চলে গেছিলাম, কিন্তু লাস্টের দিকে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা মানে অদ্ভুত একটা মজার জিনিস ছিল, যে প্রতি শবে রাতে আমরা ফ্রেন্ডে মিলে একসাথে বের হতাম। সো দেখা যায় যে হয়তো আমরা নামাজ পড়তাম রাত 12টা-1টা পর্যন্ত, তারপর যেটা আমরা করতাম ফ্রেন্ডরা মিলে ঘুরে বেড়াতাম। কিন্তু আমাদের ঘুরে বেড়ানোর জায়গাগুলো ছিল অদ্ভুত, যেমন আমরা চলে যেতাম হচ্ছে মিরপুর 1 নম্বর মাজারে, হয়তো সেখানে রাত 12টা-1টা মানে 12টা থেকে 3টা পর্যন্ত কাটানোর পর আমরা ডাইরেক্ট চলে যেতাম আজিমপুর গোরস্থানে, সেখানে ভোর হওয়া পর্যন্ত আমরা কাটাতাম। তো দেখা গেছে আমি দেশের আগে 2 থেকে 3টা শবে রাত এভাবে কাটিয়েছে। সো লাস্ট শবে রাতে আই ক্যান রিমেম্বার, মানে লাস্ট যে শবে রাতে আমি নিজে করেছিলাম, আমার ফ্রেন্ডরা সব সব ফ্রেন্ড এক জায়গায় আছে, আমি আলাদা ছিলাম। আমি আজিমপুর আমাকে যত ফেরাচ্ছে আমি অলমোস্ট কভার, সবগুলো কবর আমি কভার করার চেষ্টা করেছি, সবগুলো কবর সামনে আমি যে টিকটুকে দাঁড়িয়েছে। এবং একটা অদ্ভুত বিষয় যে প্রত্যেকটা কবরের সামনে আমি আলাদা আলাদা গন্ধ পেয়েছি, আলাদা আলাদা গন্ধ। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেসছিলাম যে দেখ তুই গন্ধটা পাস কিনা, ফ্রেন্ড বলে না আগরবাতি জ্বালানো আছে, গাঁদা ফুলে মালা দেওয়া আছে, এগুলা গন্ধ হতে পারে। আর না, ইটস ডিফারেন্ট স্মেল। ও তার মানে আপনি শুরু থেকেই মাজারে বা মানে এই যে কবরের গোরস্থানে যে ধরনের গন্ধ পাওয়া যায় সেই ধরনের গন্ধ কখনোই পেতেন না, বা বাসাতে যেটা পেতেন সেটাও ঠিক এই লোবান বা বাসে আমি যেভাবে গন্ধটা পেতাম এটা ডিফারেন্ট গন্ধ, এটা আবার এখানে আবার একদম আলাদা। হ্যাঁ, কবরে আলাদা গন্ধ। কথা হচ্ছে প্রত্যেকটা কবরের গন্ধ আলাদা, আই ক্যান ডিফার প্রত্যেকটা কবরে আলাদা আলাদা গন্ধ। ওকে, আই ক্যান ডিফার। ওই রাতে ভয় পাইনি অ্যাকচুয়ালি, আমি যে এনজয় করছিলাম, যে একমাত্র আমি পাচ্ছি, প্রত্যেকটা অদ্ভুত লাগছিল ব্যাপার, মজা লাগছিল জিনিসটা অ্যাকচুয়ালি। সো তারপর যখন লন্ডন চলে গেলাম, লন্ডন যাওয়ার পর হয়তো এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ লাইফ ছিল, আমি আমার স্টাডিজ ছিল।
So, অদ্ভুত যে জিনিস হলো, আমি আমার ইউনিভার্সিটির ডরমেটরিয়ামে থাকতাম না, কারণ ওখানে এক্সপেন্সিভ ছিল। আমি যেটা করতাম, আমি ফ্রেন্ডকে নিয়ে একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতাম, আমার কয়েক ফ্রেন্ড মিলে। সো আমার রুমটা শেয়ার করতাম এক ফ্রেন্ডের সাথে। সো এটা হচ্ছে আপনার 2010-এর লাস্টের দিকের ঘটনা। সো ওই দিন আমার কোনো ক্লাস ছিল না, ওই দিন আমার কাজ ছিল না, আমি পুরো রিল্যাক্স মুডে ছিলাম। সারাদিন বিছানা রেস্ট নিয়েছিলাম, সুন্দর মতো ডিনার করে বিছানা চলে গেছিলাম টাইমলি। সো আমার ফ্রেন্ড ওই দিন রাতে ছিল না বাসায়, সে পাশের ফ্লাইটে গিয়েছিল আমার এক ফ্রেন্ডের বাসায়। সো রাত 1টা-2টার দিকে হবে, আমি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে মানে আমাদের দুই ফ্রেন্ডের বেড পাশাপাশি, আমার বেড আমার ফ্রেন্ডের বেড পাশাপাশি, মাঝে ফাঁকা স্পেস। 1টা-2টার দিকে ঘুম ভেঙে দেখি আমার ল্যাপটপে গান বাজছিল, লাইন জ্বালানো ছিল। মানে খুবই খুবই একটা মানে হ্যাঁ সেটাই, মানে একদম নর্মাল এবং খুব স্বাভাবিক একটা পরিবেশ। সো আমি তাকিয়ে দেখি জাস্ট খালি আমার ফ্রেন্ডের বেডটা হচ্ছে, আর ডান পাশে তাকিয়ে দেখি আমার ফ্রেন্ডের বেডে একটা মেয়ে বসে আছে, সেম মেয়ে, যাকে আপনি এর আগে কয়েকবার চেহারা আমি কোনোবার চেহারা মনে করতে পারি না, কিন্তু ড্রেস আপ কেমন মনে থাকে, কারণ আর লাল টিপটা বলেন বা সাদা শাড়িটা বলেন, একটা জল মানে চোখে ভাসে আর কি। আমি তাকিয়ে দেখি ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। ওকে, আমি একটু অবাক হলাম। দেন আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, তুমি কোথায়? বলে আমি তেন অমুকের বাসা আছে, আমার আজকে রাতে আসবো না। বলে কোনো সমস্যা? আমি বললাম না সমস্যা না, তবে তুমি আজকে রাতে চলে আসো। ও বলে আচ্ছা ঠিক আছে, দেখে আমি আসতে চলে আসবো। সো আমি যে ফোনে কথা বলছি তখন কিন্তু মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। সো আমি ফোনটা রাখলাম, তারপর দেখলাম মেয়েটা ওই বিছানা থেকে উঠে আসলো। উঠে এসে জাস্ট আমার পাশে যে মানে আমার বেডের পাশে ওয়াল, সে ওয়ালে সে হেলান দিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে তাকিয়েছি, সে কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না বা আমাকে টাচ করার চেষ্টা করছে না, কিছু না। আমি তাকিয়ে থেকে নিয়ে তারপর আমাদের কিচেনটা ছিল ডাউন স্টেয়ারে। সো আমি আমার কিচেনে গেলাম, কিচেনে যে চা বানালাম, চা খেলাম, চা কিনে আমার রুমে যখন ব্যাক করলাম, ব্যাক করে দেখি নেই। ওই রাতেও আমি ঘুমাইনি, আমার ফ্রেন্ড ব্যাক করেছিল রাত 5টার দিকে। 5টার দিকে যখন সে ব্যাক করলো তখন তাকে কাহিনীটা বললাম, সে বিশ্বাস করলো না আর কি, হাসলো। বাট আমি দেখেছি সেম ঘটনা। সেম। এবং আমি একটা জিনিস খুবই অবাক হচ্ছি যে আমি এটা ভূত এফএমের শুরুর দিকেও বলেছি যে এই একই ধরনের ঘটনা আমি ফিল করেছি। এবং আপনার যে বর্ণনায় যে কালো শাড়ি এবং লাল না, সাদা শাড়ি লাল সাদা শাড়ি লাল পাড়, আমারটা আমার খুব অদ্ভুত টাইপের ছিল যে কালো শাড়ি লাল পাড় এরকম ধরনের একটা এবং আমি মানে মনে হতো যে হ্যাঁ ফিল করতে পারছি যে এরকম ঘটনা ঘটছে। এবং আমি একজনের সাথে শেয়ার করেছিলাম ঘটনাটা, কি অদ্ভুত ব্যাপার যে তাকে আমার পুরোটা বলতে হয়নি, তার আগে সে নিজেই বলে ফেলেছিল যে আচ্ছা তাই নাকি, আপনার ঘটনা তো এরকম, এবং কিছু সলিউশনও দিয়েছিল। সো আমি জানি না যে আপনার সেই সলিউশনে কোনো কাজ হবে কিনা, বা আপনারও আমার মতন কালো পোশাকের প্রতি মানে কালো ড্রেসের প্রতি আগ্রহ আছে কিনা। একদম পছন্দ, একদমই পছন্দ করে না, বাট আমি হচ্ছে অনেক বেশি পছন্দ করতাম। তো আমাকে বলছিলেন যেগুলো মানে এই কালারটা অ্যাভয়েড করতে। এনিওয়েজ, তো আমার কাছে যেটা মনে হয় যে ঘটনাগুলো খুবই 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 অদ্ভুত ধরনের ঘটনা, এবং মানে এটা আসলে ব্যাখ্যা চাওয়ার কোনো মানে হয় না। এটা মানে সাইকোলজিক্যালি যদি চিন্তা করতে থাকি, হ্যাঁ যখন এটা নিয়ে হয়তো চিন্তা ভাবনা করতাম যখন দেশে থাকতাম, হ্যাঁ, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলবো যে দেশের বাইরে গেলে তখন একটা ভিন্ন পরিবেশ, সুন্দর গান বাজছে ল্যাপটপে, সুন্দর একটা দিন, আপনি সারাদিন রিল্যাক্স ছিলেন, সুতরাং আপনার ব্রেইনও টায়ার্ড না। তো এরকম মানে মানে কিছু কিছু ঘটনা তো এরকম উদ্ভট থাকতেই পারে, পৃথিবীটাই অদ্ভুত। এবার এই যে আপনি যে 2 সংখ্যার কথা বললেন, আমার সাথে আর একটা ছেলে থাকতো, সেই ছেলেটা ছিল সাউথ আফ্রিকান হোয়াইট, ছিল সাউথ আফ্রিকান হোয়াইট, প্যাট্রিক্স। সো ওরা ছিল ক্যাথলিক। ও আমার কাহিনীটা বললো, ক্যাথলিকটা বিলিভ করে হচ্ছে আপনার হলি স্পিরিটে। আমাদের যেমন জিন, ক্যাথলিকদের ছিল হলি স্পিরিট। সো প্যাট্রিক একটু পাগল টাইপের ছিল, একটু ফাঙ্কি, ওয়েস্টার্ন ছিল না, কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল ফাঙ্কি, ওইসব ব্ল্যাক ম্যাজিক এইসবের প্রতি তার ভালো আগ্রহ ছিল। আচ্ছা, সো একদিন গল্প চলে প্যাট্রিককে যখন এইসব বললাম, তো প্যাট্রিক এরকম ওর যে স্টাইল, ওর হাত দেখতো না একটু অন্যভাবে এসব যাচাই, কিন্তু সে প্যাট্রিকও যাচাই টাচাই করে নেয়। প্যাট্রিক্স আমাকে যেটা বলেছিল যে আমার সাথে 2টা হলি স্পিরিট আছে, ওর ভাষা যেটা, মানে এই 2টা, সেও বললো 2টা আমার সাথে আছে না, সে বলছে আমার উপর প্রভাব আছে, আচ্ছা, যেটা হলি স্পিরিটে। ওকে। সো আমাদেরকে আপনার মানে অলরেডি আপনার
যে ঘটনা আপনি শেয়ার করেছেন সেই ঘটনা অনেকের কাছেই ভালো লেগেছে, কেউ কারো কাছে খারাপ লাগেনি এখনো পর্যন্ত। তন্ময় লিখেছেন যে বস মানে ভাই আপনার প্রবলেম তো খুবই অদ্ভুত। ওকে, আর এই নিশি লিখেছেন মুন্সিগঞ্জ থেকে যে স্মেলটা কি ধরনের ছিল, একটু কি এক্সপ্লেইন করা যায়? যে স্মেলটা পেতেন বাসায় সেটা কি এক্সপ্লেইন করা যায়? জিনিসটা বললাম যে জিনিসটা দুর্গন্ধ না আবার সুগন্ধ না, বাট একটু মিষ্টি গন্ধ, মানে সুদিন। আচ্ছা, ওকে। সো মানে এই ঘটনাটা আসলে মানে গন্ধটা ঠিক ভাষায় বোঝানো যায় না। আর আচ্ছা, একটা রাফি আমাদের SMS করে বলছেন, ভাই এখনো কি আপনার সেই প্রবলেমগুলো হয়, যে প্রবলেমগুলো হতো? এটা তো লাস্ট 2010 লাস্টে সুতরাং 2011, সুতরাং মানে ঘটনাগুলো এখনো চলছে, ঘটনাগুলো এখনো শেষ হয়নি। এবং আচ্ছা, তিনি যেটা বলছেন যে আচ্ছা না, নঈম যেটা বলেছেন যে কবরে গিয়েও মানে যে সমস্ত গোরস্থান যখন গিয়েছিলেন তখন সেম স্মেলটা পেয়েছিলেন কিনা? সেম না, তখন অন্য, তখন ডিফারেন্ট একটা কবরে আলাদা 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 ধরনের। ওকে, সো নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম নজরুল ইসলাম। এখন আমিও শুনছি। সালামুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি এসছি মতিঝিল থেকে। আমি হাবিবুল্লাহ ভার কলেজে অ্যাকাউন্টিং অনার্স করছি, থার্ড ইয়ারে আছি। ওকে, প্রথমে সকলকে সরি বলে নিচ্ছি, কারণ গত 2-3 দিন ধরে আমরা একটু সর্দি ভাব তো যার কারণে কোনো ব্যাপার না, নর্মাল আসছে। কোনো ব্যাপার না, আপনি তো গান নেবেন না। আচ্ছা, যাক, ঘটনা আসলে আমার জীবনে অনেক ঘটনায় আছে। কারণ আমি ফার্স্টে আপনাকে বলছিলাম যে আমার বাবা, উনি তো একজন গ্রামের সাধারণত মুন্সি, বলছিলাম উনি মুন্সি বলে সকলে চিনে। উনি তো এই যদি কারোর ঘাড়ে ভূত লাগে তাহলে উনি এটা ট্রিটমেন্ট দেয় বা ভূত ছাড়ানোর। ভূত না জিন কোনটা? জিন, সরি জিন। ওই জিনকে আমরা ভূত বলি, যেটা হচ্ছে যেটা খুব খারাপ টাইপের, যেগুলো ওগুলোকে ভূত বলা হয় সাধারণত। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি যে জিন ছাড়ানো যায়, ভূত ছাড়ানো যায় কিনা আমি জানি না। হ্যাঁ, সেটাই। যেমন উনি যখন এই ধরনের কাজগুলো করে, মানে যখন এই ধরনের কাজগুলো করে তখন ওই ইফেক্টগুলো অনেক সময় আমাদের উপরে পড়ে। আচ্ছা, এটা অনেক ঘটছে, কখনো আমার আম্মুর উপরে, কখনো আমাদের উপরে, এটা হরর ঘটে থাকে। তো আমার এই ধরনের অনেকগুলো ঘটনা আছে, কিন্তু সবথেকে আমার জীবনে নিজের ক্ষেত্রে সবথেকে বেদনাদায়ক যে ঘটনাটা, যেটা আমাকে এখনো খুব কষ্ট দেয় এবং ওই দিনটাকে আমি খুব স্মরণ করি, সেই ঘটনাটাই আমি এখন আপনাদের সামনে বলবো। প্লিজ। তখন হয়তো আমি খুব মনে পড়ছে না, ক্লাস 6 কিংবা 7-এ পড়ি। ওকে, তখন আমি আগে আমাদের বাড়ির লোকেশনটা বলি। আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে যশোর শহর থেকে 8 থেকে 10 কিলো দূরে হবে, জাস্ট গ্রাম। আর সবাই তো জানেন যে গ্রামের বাড়িতে কেমন, সর্বদা গরু থাকে, ছাগল থাকে, সব জাস্ট গ্রাম্য পরিবেশে আমাদের। ঠিক আমাদের বাড়িটাও এমন। তো যখন আমি একজন গ্রামের ছেলে, গ্রামে থাকি, গ্রামের মতোই বাস করতে হয়, গ্রামের মতোই সব কাজ করতে হয়। তো ওই বয়সে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের বাড়িতে আমাদের একটা গাভী ছিল, খুব সুন্দর, এবং একটা বাছুর ছিল। এটা সাধারণত আব্বুই দেখাশোনা করতো, তবু যখন আব্বুর অনুপস্থিতিতে এটা আমি মাঝে মধ্যে দেখাশোনা করতাম। আচ্ছা, যেটা ঘটলো, ঘটনার দিন একদিন আব্বু এবং আম্মু দুইজনে কোথায় যেন বেড়াতে গেছে। আচ্ছা, জাস্ট বড় ভাইয়াও বাসায় নাই, আর কেউ না, জাস্ট আমি আর আমার ছোট ভাই দুইজনে বাসায়। ঘটনা ঘটছে বিকালবেলা। সাধারণত যখন সন্ধ্যা হয়ে যায় তখন কি করতে হবে, গাভীটাকে বাসায় আনতে হবে, তারপরে আদার যে কাজগুলো করতে হবে ওগুলাই করবো। ওকে, আমি জাস্ট মাগরিবের আজানের 20 মিনিট আগে আমি আমাদের বাড়ির পাশে মাঠে গেছি গরু আনতে, ওদের গাভীটা আনতে। ওকে, ওখানে যাওয়ার পরেই আমি দেখলাম যে গাভীটা যেখানে বাঁধা হয়েছিল গাভীটা নাই। আচ্ছা, তখন তো আমি অবাক যে আমার গাভীটা গেল কোথায়। তখন বাসায় ব্যাক করে আশেপাশে পাড়ার সমস্ত বাড়িতে খুঁজিনি, কারোর বাসায় যাইনি, কেউ বলতেও পারে না। এখন তো আমি পড়ে গেছি দুশ্চিন্তায় যে আমি কি করবো, যেহেতু বাসায় কেউ নাই, আমি একা, আর আমার ছোট ভাই ও তো অনেক ছোট, কি করবো। তারপর যাক খোঁজাখুঁজি করলাম গ্রামের ভিতরে, মাগরিব আজান হলো, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে চেষ্টা করলাম যে দেখি মাঠে আর একবার যাই, যদিও দেখে আসছে তবু আর একবার যাই। তখন হালকা হালকা অন্ধকার হচ্ছে মাত্র।
ওকে, আমি আমার ছোট ভাই, ওর নাম আব্দুল আজিজ, ওকে নিয়ে আমি মাঠের দিকে গেলাম। আচ্ছা, যখন মাঠে পৌঁছালাম, তখন আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া ওই যে গরু। অর্থাৎ ঠিক সে বলতেছে যে মাঠের মাঝখানে গরুটা। আমি দেখছি যে আমাদের যে গাভীটাও ঘাস খাচ্ছে আর বাছুরটা ছুটে বেড়াচ্ছে পাশে। তখন আমি কি করলাম, আমি ও ছোট ভাইটাকে নিয়ে আমি আস্তে আস্তে ওদিকে আগাচ্ছি। আচ্ছা, ঠিক আমি যতটা আগাচ্ছি গরুটা ততটা পেঁচাচ্ছে, ওদিকে দূরে সরে যাচ্ছে, মনে হচ্ছে যে মানে দূরত্বটা বাড়ছে আর কি। দূরত্বটা বাড়ছে। রাইট, কিন্তু আমার কি যে দূরত্বটা বাড়ছে এটা আমি খেয়াল করতেছি না, কিন্তু জাস্ট আমার একটা লক্ষ্য যে আমি গরুটা আনতে যাচ্ছি। এই করতে করতে যখন আমি ঠিক মাঠের মাঝখানে পৌঁছালাম, তখন দেখি যে না, মাঠের মাঝখানে তো গরু নাই। আচ্ছা, আমাদের মাঠটা ছিল দুইটা মাঠের ঠিক মাঝখান দিয়ে রাস্তা। ওকে, রাস্তাটা পুরো ফাঁকা, ওই রাস্তার ওই পাশে একটা মাঠ, এই পাশে একটা মাঠ। এখন রাস্তার ঠিক মাঠের মাঝখানে যে যখন দেখলাম যে গরু নাই, তখন আমি খেয়াল করে দেখলাম যে আমি যে আমার যে গাভীটা দেখছি ওইটা ওই যে দুই মাঠের মাঝখানে যে রাস্তাটা, ওই রাস্তার উপরে আচ্ছা, গরু, গাভী এবং বাছুর দুইটা দাঁড়ানো আছে। তখন আমি ভাবলাম হয়তো আগে ভুল দেখছি, হতেই পারে। তারপর শুধু ভুল দেখছি এটা ভাবলে হবে না, তারপর ভাবতেছি যে মনে মনে ভয় লাগছে যে কি দেখলাম না দেখলাম। আচ্ছা, তখন আমি একটু কোরআন তেলাওয়াত করতে পারি মোটামুটি। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। আচ্ছা, সূরা ইয়াসিন পড়তে পড়তে আমি ওই রাস্তার দিকে যাচ্ছি। আমি রাস্তা থেকে গাভীটা নিয়ে আসি। ওকে, জাস্ট আমি রাস্তার পরে কাছেই পৌঁছানো দেখি রাস্তার পরে গরু নাই, আমার গাভীটা ওখানে নাই। আমি যেখানে এত সময় দেখছি, এতক্ষণ ধরে দেখছেন এবং এত কষ্ট করে আসলেন, তারপরে দেখছেন যে নাই। নাই। তখন তো আমার প্রায় কান্না ভাব। তখন আমি আমার যেই কোরআন সূরাগুলো পড়তেছিলাম এগুলো একটু জোরে পড়া শুরু করছি। এখন ছোট ভাইয়া বললো, আমার যে ছোট ভাইটা, ও ভাই বলতেছে যে ভাইয়া গরু বা গাভীটা এখানে দেখলাম না রাস্তার পরে। বলছে হ্যাঁ। তখন কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে, আচ্ছা, আমি অলরেডি 1 কিলো পার হয়ে আসছি। এখন যখন আমি দেখলাম ওর পরে নাই, তখন তো আমার অবস্থা এখন এমন অবস্থা যে আমি কি করি। আচ্ছা, তবু আমার কিন্তু এই যে 1 কিলো ব্যাক করে আসছি, এত দূরে আসছি, কিন্তু আমার একটা খেয়াল নাই। আমি আমার গাভীটা নিয়ে যাব, আমি দাবি দেখতেছি গাভী নিয়ে যাব না কেন। সেটাই পরে খেয়াল করলাম যে আমি যে গাভীটা দেখছি, আমি যে মাঠ পার হয়ে আসছি, এরপরে যে মাঠটা, ওই মাঠে ঠিক মাঝখানে গাভী। তখন ছোট ভাই বললো যে ভাইয়া গাভীটা ওখানে যাবেন। তখন চিন্তা ভাবনা করে দেখলাম যাবো কিনা। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার গাভী হয়তো আমি ভুল দেখছিলাম, আর অনেক দূর থেকে হয়তো ভুল দেখছিলাম, যার কারণে মাঠের মাঝখানে মনে হয়েছিল, কিন্তু আসলে মনে হয় গাভীটা ওই মাঠেই ছিল। আমি এটা মনে করে তারপরে আমার মনের ভিতরে কিন্তু ভয়, আমার চোখ দিয়ে কিন্তু অলরেডি তখন পানি পড়ছে। মানে ভয় তবুও এখন আগে যে স্পিডে কোরআন তেলাওয়াত করতেছিলাম আবার স্পিড বাড়িয়ে দিলাম এবং আমি হাঁটতেছি। হাঁটতে হাঁটতে যখন ওই মাঠের মাঝখানে পৌঁছালাম, তখন দেখি যে ঠিক গাভীটার কাছে পৌঁছাবো এমন সময় দেখি গাভী আর নাই। আচ্ছা, তখন দুই ভাই চিৎকার করার মতো অবস্থায়, কিন্তু ওইখানে। আচ্ছা, এটা কি হচ্ছিল? হঠাৎ করে কি চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়, নাকি দূরত্ব বাড়তে বাড়তে হঠাৎ করে দেখেন যে নাই? আমি প্রথমে যখন দেখছি তখন দূরত্বটা দেখছি যে আমার ওখানে আছেই, ঠিক কাছাকাছি যখন পৌঁছানোর পরে দেখি না, আর কই নাই তো, কি দেখছি এত সময়। তখন মনে হচ্ছিল যে আমি এত সময় যেটা দেখছিলাম ভুল দেখছিলাম। তখন আমি নিজে তো বুঝছি না আমি ভুল দেখছিলাম, এখানে মনে ছিল না। আচ্ছা, আচ্ছা, কিন্তু যখন আবার আরেক জায়গায় দেখছি তখন বলছি না ওখানে তো আছে, অন্ধকারের ভিতরে সাদা গাভী দেখা যাচ্ছে। তখন ছোট ভাইয়া বললো ভাইয়া কত দূর আসছে রে। তখন আমি খেয়াল করে দেখি আমি অলরেডি 1.5 কিলো পার হয়ে আসছি। আচ্ছা, এটা এমন জায়গা, ওখান থেকে যদি চিৎকারও করি আশেপাশের লোক মানে হয়তো শুনতে পারবে না, এত মাঠের মাঝখানে। ওকে, তারপরে আমি কি করব, এখন হয়তো ফিরে আসতে হবে। হঠাৎ করে ছোট ভাইয়া বললো যে ভাইয়া বাম দিকে দেখেন, ওই যে গরুটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের বাম দিকে অনেকগুলো বড় বড় তাল গাছ ছিল, ওই তাল গাছের গোড়াতে বলছে ওখানে হয়তো কেউ বেঁধে রাখছে। তো যদিও মনে ভয়, তারপর আমার গাভীটাকে খুঁজতে হবে। আমি ওদিকটা হাঁটতে গেলাম, কিন্তু ওই ঠিক সেম একই অবস্থা। যখনই গাভীটার কাছে যাচ্ছি
কাছাকাছি পৌঁছাচ্ছি, ওখানে কিন্তু দেখি নাই। ওখানে আবার জাস্ট এত সময় কিন্তু আমার মাথায় ছিল না যে আমি কিন্তু তাল গাছের, এবং জানতাম যে ওই তাল গাছের ওই এরিয়াটা খুব ভয়ঙ্কর। আচ্ছা, দিনের বেলা আমরা ওখানে যেতে খুব ভয় পাই, কিন্তু এত সময় কিন্তু মাথায় খেয়াল ছিল না। ওকে। যখনই আমি তাল গাছের গোড়ায় এসে দেখি যে আমার গাভীটা ওখানেও নাই, তখন কিন্তু আমার কি অবস্থা, আমি কি কান্নাকাটা করবো, নাকি বাসায় ব্যাক করবো, না গরু খুঁজবো, কি করবো আমি কিছু মাথায় আসছিল না সেই সময়। তখনই আবার খেয়াল করলাম যে আমি সে তাল গাছের গোড়ায়। হ্যাঁ। তখন আমি চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করতেছি। আচ্ছা। যখন চিৎকার করে কোরআন তেলাওয়াত করতেছি, করতে করতে এখন ছোট ভাইয়া বলে যে ভাইয়া চলেন বাসায়, হয়তো আমাদের কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা। ঠিক তখন আমি একটু আমার সামনের দিকে তাকাই দেখি আমাদের ওই তাল গাছগুলার পরে একটা খাল ছিল, অর্থাৎ নদী থেকে ছোট যেগুলা খাল বলে ওগুলাকে, ওই খালে মাজা পানি পরিমাণ হবে, অল্প চিকুন। ঠিক খালের ওই পারে ঠিক সেম ভাবে গরু ঘাস খাচ্ছে, বাছুরটা ঘুরতেছি। এখন আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি পার হয়ে ওই পাশ থেকে গরুটা নিয়ে এলো, আচ্ছা। এবং আমি হাঁটতে হাঁটতে খালে গেছি। পাড়ে যাওয়ার পরে তখন আমাকে যেতে হবে ওই মাজা পানি পার হয়ে, কিন্তু আমার ওই পাশে যেতে হবে। কিন্তু যখন আমি কিন্তু আমার কাছে সেন্স নাই যে আমি এই খালের ভিতর যে যাবো, মাজা পানি ভেঙে আমি ওই পাশে যাবো, আমার কিন্তু এটা চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে যে আমার তো খাবি আনতে হবে, রাত হয়ে গেছে, বাসায় কেউ নাই, কে বা খুঁজবে, আমি তো খোঁজা রাখা। আমি যখন খালে নামবো, এটা কিন্তু অলরেডি আমার জোথাটা আমি হাঁকে নিয়ে ফেলছি। খালে যখন নামবো, তখন হঠাৎ করে আমার মাথায় খেয়াল আসলো আমি কি করতে যাচ্ছি, এই মাজা পানির ভিতরে, এখানে তো আমার বিপদ করতে পারে। এবং তখন আমি নিজেকে খেয়াল করলাম যে আমি তো অনেকবার দেখছি, তো সময় এত সময় কিন্তু আমি এতটা ইভেলুয়েট করিনি যে আমি তো অনেকবার দেখে 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 এই পর্যন্ত আসছি। ওই পাশে যেটা দেখছি, এটা তো শিওর যে আমার গাভীটা ওখানে আছে, এটা তো কোনো নিশ্চয়তা নাই, ছেড়ে আবার সরে যেতে পারে, আরো দূরে চলে চলে যেতে পারে। তখন আমি সত্যি এরকম ভয় পেয়ে গেছি যে না, আর যাওয়া যাবে না। তখন চিৎকার করবে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছি, এবং তখন আমি আমার ছোট ভাইকে বললাম যে ফিরে আর যাওয়া যাবে না, দেখ। তখন দুইজনে এখন দৌড়াতেও পাচ্ছি না, আবার তখন তো 6-7 পড়ি, অনেক বয়সটা পাম ভাই, দৌড়াতে পারছি না। ভাবছি যে দৌড়ালে যদি পিছ থেকে তাড়া করে, তখন আমাদের চিন্তা ভাবনা হয়তো এটা জিন টিন এই ধরনের কিছু হবে। আচ্ছা। পিছ থেকে যে তাড়া করে, এই খুব স্পিডে হাঁটতেছি, খুব স্পিডে হাঁটার পরে যখন অর্ধেক পথ চলে আসছি, তখন মনে হলো যে না, একটু দেখি পিছনের দিকে কি ঘটছে। দেখে আবার বলে যে পিছনের দিকে নাকি তাকাতে হয় না, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটলে পিছনের দিকে তাকাতে হয় না, কিন্তু ম্যাক্সিমাম মানুষই তাকিয়ে ফেলে, তাকিয়ে, কারণ যেটা নিষেধ করা হয় সেটাই আমরা সবচেয়ে বেশি করি। এটাই স্বভাব। পিছনের দিকে তাকানোর পরে দেখি ঠিক এরকম, এর আগে যত দূরত্বে দেখতাম ঠিক এত দূরত্বে দেখতেছি যে আমাদের গাভীটা আছে, কিন্তু আমি আর সাহস পেলাম না যে এবার ব্যাক করবে, করে যে ওখান থেকে যে গাভীটা নিয়ে আসবো, এই সাহসটা আমার হলো না। কি করলেন আপনি তখন? ছোট ভাইকে বললাম যে চলো বাসায় যাই, এটা হয়তো আমরা হয়তো কোনো বিপদে পড়ে গেছি। কারণ তখন আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে আমি যে কোরআন তেলাওয়াতটা করছি, এই যার কারণে হয়তো এটা আমাকে হয়তো কোনো এফেক্ট করতে পারতেছে না, সরে যাচ্ছে, আমাকে ঘোরাচ্ছে। তখন আমি আস্তে আস্তে কি বাসার দিকে ব্যাক করতেছি, ঠিক বাসার মাঠ পার হবো, ঠিক মাঠের পাশে একটা জঙ্গল আছে, বাগান, অনেকগুলা গাছ, ওইখানে ছোটবেলায় থেকেই জানি যে ওখানে নাকি অনেকে রাত্রেবেলা দেখে আগুন ঘুরে বেড়াচ্ছে, আগুন হাঁটতেছে, অনেকেই তাকে জানে, এবং আমরা জানি যে ওই বাগানটা ভয়ঙ্কর। কিন্তু আমি যখন আসতেছি বাগানের পাশ দিয়ে, আমার তো এখন ওই বাগানের চিন্তা নেই, আমার চিন্তা হচ্ছে আমি ওই যে গরুর গাভীর পিছিয়ে ঘুরছি, এখন আমাকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে, এই ভয়ঙ্কর কিছু দেখে ফেলছি। তখন ওই বাগানের কাছে আসলেই দেখি বাগানের ভিতরে আমার গাভী আর বাছুর। আচ্ছা। কিন্তু আমার মাথায় তো যে আমার তো মাথায় চিন্তা যে ওইটা ঢুকে গেছে, যে না আমার গাভী তো নাই, তো ভুল দেখছি এত সময়, তাহলে এখনো যেটা দেখছি এটাও ভুল। আমি আর ওই বাগানের ভিতরে যাইনি। তো তখন খুব নিজের গায়ের যতটুকু সাহস ছিল, সেই সাহসটাকে নিয়ে দ্রুত বাসায় এসে আমার বাসায়, তখন তো বাসায় দেখেছিল লাইট, কারণ বাসায় এসে চুপচাপ শুয়ে পড়ি। পরে অবশ্য অনেক রাত্রে ভাইয়া আসছিল, ভাইয়া আসার পরে ভাইয়াকে বললাম, আম্মা আসছিল, আম্মাকে বললাম, আম্মাকে বলে তো আমি তো পুরো কেমনে কান্নাকাটা করে শোয়া। তা পরের দিন যেটা হলো
যে ওই যে আমি লাস্টে যখন দেখলাম যে বাগানের কাছে যে গরুটা লাস্ট যেখানে দেখছিলাম আর বাগানের ভিতরে বাগানটার ভিতরে ওইখানেই ছিল গরুটা। তো ওখান থেকে পরের দিন সকালে ওই গাছের সাথে জড়ানো ছিল, ওখান থেকে পরের দিন সকালে এরা বিটানো হয়েছে। এই হচ্ছে ঘটনা। বলেন। এই ঘটনাটা যখন আমি গতকাল আমার এক বন্ধুর সাথে শেয়ার করতেছিলাম, এটার পাশেরই আমার সাথে আসে পাশে, ওর সাথে শেয়ার করা অবস্থায় ও ওই মাঠের কথা, ওই মাঠের একটা ঘটনা বললো যে সে শুনে আমাকে মনে হলো যে এটা রিসলারদের একটু এটা মনে হয় বলা যেতে পারে ওই মাঠেরই। আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে 1 বছর আগে, সরি আজ থেকে 15-20 বছর আগে থেকে প্রায় এটা মনে হয় 3-4 বছর ধরে অফ আছে। তার আগের বছরগুলাতে প্রতি রমজানের সময় ওকে। ওই বিলে কে যেন খুব গভীর রাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতো। ঠিক যে বিলটাই আপনি গেছিলেন? হ্যাঁ, ঠিক যে বিলটা গেছিলাম। ওকে। বাঁচাও বাঁচাও কে চিৎকার করতো এবং আশেপাশে এত জোরে চিৎকার করতো, ঠিক যা আশেপাশে যতগুলো গ্রাম আছে সবাই ফিলতে পেত। আচ্ছা। এবং কে বলতো কোনো সবাই এসে লাইট টাইট মারতো, কোনো মানুষ নাই, জাস্ট 5 মিনিট ধরে বাঁচাও বাঁচাও করে চিৎকার। পরে আমি অবশ্য ঘটনাটা কারণটা জানতে পারি। কারণটা যা শুনছি সেটা হচ্ছে গিয়ে অনেক আগে ওই মাঠে একটা লোককে এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং সে নাকি রাত্রিবেলা এভাবে যখন থেকে কুপানো হচ্ছিল তো নাকি সেরকম খুব জোরে চিৎকার করতেছিল যে বাঁচাও 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 বলে। ওকে, সেইটা হচ্ছে কারণ, মানে সেই কারণেই এই কারণে নাকি প্রতি রমজানের 20 তারিখে নাকি ওই মাঠে শব্দ শোনা যেত। তার মানে যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে সেই পাঠে গিয়ে এই ভয়ঙ্কর জিনিসটি এক্সপিরিয়েন্স করে আসতে পারেন। আমার ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে প্রথমটাই বলি। জি। বলেছি যে আমি 2005-এ নওগাঁ গিয়েছিলাম, আমার সাথে আরও 4-5 জন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম নওগাঁতে। তো সেখানে মানে এমনিতেই একটু অন্য কিছু এক্সপিরিয়েন্স করার জন্য গিয়েছিলাম ওখানে। তো যেটা হয় যে আমরা শহর থেকে অনেকটাই গ্রামে চলে যাই, যেটা হচ্ছে যে ওই গ্রামে বলতে গেলে একদম বিদ্যুৎ ছিল না। আচ্ছা। এমনও লোক খুঁজে পাওয়া গিয়েছে সেখানে যে কখনো তারা টেলিভিশন দেখেন। ও মাই গড, অনেক হ্যাঁ, ভেতরের দিকে। তো ওখানে মাটির দোতলা ঘরও ছিল, যেটা আমাদের খুব মজা দিয়েছি আর কি ওটা। আচ্ছা। তো যেটা হয় যে অনেক ভেতরে চলে যায়, তো অনেকটাই দেখা যায় ওরা কৃষি কাজ করে, যেটা হয় যে 7টা কি 8টার দিকে হচ্ছে এটা অনেক রাত হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, তো যেটা হয় যে আমাদের কাছেও কেন জানি মনে হচ্ছে সেটা অনেক রাত। তো আমরা তো তখন সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে আমরা আর ওদিকে যাব না। হ্যাঁ। তো একটু করেই আমরা পরবর্তী চিন্তা করলাম যে তাহলে থাকবো কোথায়। তো শেষে একজন বলছিল যে চল মসজিদে থাকি। ঠিক আছে। আচ্ছা। তো ঠিক আছে, তাহলে তো আগে হুজুরকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, তো তখন আমরা একটা হুজুরের সাথে কথা বলি যে আমরা এরকম আসছি, আমরা জাস্ট একটা রাত স্টে করলাম মসজিদে। ওকে। তো সে প্রথমে একটু করতেছিল, রাজি হচ্ছিল না, বড় যে ওকে ঠিক আছে। তো যেটা হয় যে আগে বলেছি যে বিদ্যুৎ ছিল না, তো মসজিদটা এমনিতেই খুবই সুন্দর ছিল, মোজাইক করা ছিল। এক পাশে যে ধানের মৌসুম ছিল, এক পাশে তাদের ধানের স্তূপ করা ছিল আর কাজ বাড়ি থেকে ধান নিয়ে চলে আসি। ওকে। তো আমরা অন্য পাশে আমরা ডান পাশে মানে মিম্বরের ডান পাশে হচ্ছে আমরা 4-5 জন এক সাইডে শুয়ে আছি। তো রাতে মেবি হচ্ছে 2টা-3টা হতে পারে। তো অনেক সময় হয় কি যে ঘুমে থাকলে হচ্ছে বোঝা যায় যে ঘরে যদি কেউ হচ্ছে ভিতরে ঢোকে তাহলে বোঝা যায় যে হচ্ছে ঘুমের মধ্যে মাঝখানে বোঝা যায় যে কেউ হয়তো আসলো, এটা সেটা নাড়াচাড়া এরকম হয় অনেক সময়। হ্যাঁ, তো আমি যেভাবে শুয়েছিলাম যে আমার একদম মানে চোখের সামনে দরজাটা ছিল মসজিদের। আচ্ছা। তো গরম হওয়ার কারণে ওগুলো সব খোলাই ছিল। তো হঠাৎ করে হচ্ছে মানে আমি কেন জানি মনে হচ্ছে যেটা বললাম যে একটা কিছু দেখা যায়, ঘরের মধ্যে কেউ আসলে বোঝা যায়, টের পাওয়া যায়।
তো যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছিল যে এই 7-8 জন একদম যুবক বয়সের ছেলে, মেবি হচ্ছে 12 কি 13 হবে এরকম একটা বয়স, সবাই হচ্ছে সবুজ পাঞ্জাবি টাইপের ছিল। পাঞ্জাবিটা কেমন যে হচ্ছে পুরোনো দিনে যেমন পাঞ্জাবি করতো, একটু লম্বা কম, হাঁটুর উপরে থাকতো, এই টাইপের পাঞ্জাবি পরা, সবুজ, এবং পায়জামাটা ছিল সবুজ। তো যেটা হয় যে তারা ওই ফুটবল যেভাবে খেলে, খেলার আগে গলায় গলায় হচ্ছে যে ধরে থাকে, এরকম গোল হয়ে তারা এরকম ধরেছিল। ওকে। তো আমি এগুলো সব মানে আফসোস দেখছি, আমার কাছে মনে হচ্ছে এটা। তো হঠাৎ করে হচ্ছে যে এর মাঝখান থেকে একজন, সে হচ্ছে যে মিম্বর যেখানে থাকে মাঝখানটায় মসজিদের, তো ওই মিম্বরের দিকটায় সে মানে চলে আসছিল। তো বাকিরা যারা ছিল ওরা একটু হাতে ইশারা করে ডাকছিল যে ওদিকে যাওয়া যাবে না, ইশারায় এদিকে চলে আসো। তো সে হচ্ছে আবার ও রিটার্ন করে এই 7-8 জনের সাথে সে জয়েন্ট করলো। তো ঠিক ওই মুহূর্তে মানে এমন একটা বিকট একটা আওয়াজ হলো যে আমার কাছে মনে হচ্ছিল যে এটা মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে এরকম আওয়াজটা হলো, বিশাল একটা আওয়াজ। তো আমার এটা মানে মনে হলো যে পুরো পৃথিবীটা কেঁপে উঠলো। হ্যাঁ, কেঁপে উঠলো এরকম একটা, পুরো পৃথিবীটা জুড়ে চিৎকারটা শোনা গিয়েছে, এরকম একটা কিছু। আচ্ছা, চিৎকারটা কেমন ছিল? মানে মানুষের প্রচন্ড, হ্যাঁ, মানে সমস্যার একটা চিৎকার, খুবই মানে বিকট। আচ্ছা, হ্যাঁ, এখনো আমার এই চিৎকারটা মানে আমি অনুভব করি, শুনতে পারি, এরকম টাইপের মনে হয়। তো তখন যেটা হয় যে আমার তখন মনে হচ্ছিল যে এটা যদি হচ্ছে স্বপ্নই হতো বা এই টাইপের কিছু হতো, তাহলে তো শুধু আমি একাই শুনতে পেতাম। আমার আশেপাশের যে বন্ধুরা ছিল তারাও সাথে সাথে হচ্ছে উঠে পড়লো, উঠে হচ্ছে বলতেছে কে কি স্বপ্ন দেখছে, হতে পারে স্বপ্নে থেকে হয়তো বা এত জোরে চিৎকার হতেই পারে। সেটা কে বলতেছে না আমি তো কিছু দেখি নাই, বা হচ্ছে আমি তো স্বপ্নে কিছু দেখতেছিলাম না, এই সেই আনতেন, কিন্তু চিৎকারটা এত জোরে কিভাবে হলো। তখন একজন হচ্ছে সে মানে বাইরে দৌড় দিয়ে চলে গেল যে কোনো প্রাণী আসলো কিনা যে একটা চিৎকার দিল। তো বাইরে গিয়ে সে মোটামুটি উপি ঝুঁকি দিল, বাট কিছুই দেখলো না সে। তো পরবর্তীতে যেটা হয় যে আবার আমরা সেই রাতটা হচ্ছে আমি কেমন স্তব্ধের মতো হয়ে গেলাম, যে আমার একটা জিনিস মনে হচ্ছে যেটা যদি শুধু আমিই দেখতাম তার ওরা কেন ওইগুলো শুনবে। মানে আপনি যদি শুধুমাত্র ওই চিৎকারের শব্দে ঘুম ভেঙে যেত আপনার, তাহলে হয়তো এত ভয় পাওয়ার বা এত চিন্তা করার কোনো কারণই ছিল না। কিন্তু যেটা আপনি সামনে দেখতে পাচ্ছেন এবং যেটা আপনার সামনে ঘটলো, মানে কিছুটা হচ্ছে নর্মাল হওয়ার ব্যাপার আছে, আবার কিছুটা প্যারানর্মাল। হ্যাঁ, মানে আপনি এইটুকু তো নিশ্চিত যে আপনি ওই সময় জেগেছিলেন, রাইট? হ্যাঁ, জেগেছিলাম এবং স্পষ্ট হচ্ছে আমার মনে আছে এখনো, মানে এটা আমার লাইফে এটা মনে হয় যে আর মনে হবে, সবসময় মনে হচ্ছে একদম জীবন্ত ছিল জিনিসগুলো। রাইট। হ্যাঁ, একদম। মানে এরকম হয় না যে জিনিসটা স্বপ্ন দেখে জেগে উঠছেন এরকম মনে? না, কারণ আমি যেটা বললাম যে ওইটা যদি হতো, যে আদার্স যারা ছিল আমার ফ্রেন্ডরা, ওরা যদি না শুনতো, সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করতে পারতাম যে এটা আমি স্বপ্ন দেখেছি। সত্যি। বাট ওরা যখন হচ্ছে বললো যে কিসের চিৎকার, তখন আমার আর মানে বোঝার বাকি রইল না। এরপর হচ্ছে মসজিদে এটা হতেই পারে এরকম, অনেক সময় এরকম আসে যে জিন নামাজ পড়তে আসে বা এটা হয়। তো পরবর্তীতে যেটা হয় যে মানে ঘুম থেকে আমার ওঠার পরের দিন থেকেই যেটা হয় যে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি মানে দুনিয়াতে নেই। একটা আছে না জনের মাথা ধরে যায় অনেকটা মাহদে বন্ধে থাকলে, এরকম হয় যে আমি দুনিয়াতে নাই, কি করছি সেটা বোঝা যায় না, অনেক বোঝা যায় না। তো এটা হয় যে ঠিক ওই রকম মনে হচ্ছিল। এবং আমার প্রতিটা স্টেপ যখন আমি দিচ্ছিলাম, এগোচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাঁচবো না। আচ্ছা। ইভেন আমি যখনই ঘুমাতে যেতাম, তখন ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে আমি এই মানে দোয়া দুরুদ যা পারি আর কি ওগুলো পড়তাম। আমার কাছে মনে হতো যে এটাই হচ্ছে আমার শেষ রাত। আচ্ছা। ইভেন এমনও মনে হতো যে আমি সকালে ঘুম থেকে উঠেছি, এদিক সেদিক তাকাতাম যে মানে আসলেই কি হচ্ছে, আমি ইয়ে করছি কিনা, মানে জীবিত কিনা, এইরকম ইচ্ছে হচ্ছে মনে হতো। রাইট। হ্যাঁ, তো যেটা হয় যে আমার একটা হঠাৎ করে হচ্ছে একটা মানে মসজিদ চলে আসলো, যে অনেক সময় হয় কি যে শুনতাম মুরব্বীরা বলে যে মৃত্যুর 40 দিন আগে নাকি একটা যে মারা যাবে সে। আপনি তো অনেক দূর ভেবে ফেলেছেন। রাইট। এটা যেটা বললাম যে তো হচ্ছে যে আমি মানে এটাই একটু ইয়ে করার জন্য আমি এখন মনে আছে ওই ক্যালেন্ডারে হচ্ছে আমি সেদিন থেকে তাক কেটে রাখতাম। আচ্ছা। যে দেখি কি হয়। তো মোর দেন হচ্ছে 55-57 এরকম একটা ডে হবে যে আমি দাগ কেটে রেখেছি।
যে আমার সবসময় এরকম মনে হতো যে হচ্ছে মারা যাবো। তো এরপর থেকে হচ্ছে আর এটা হয় না। তো পরবর্তীতে হচ্ছে আমি রিসেন্ট যে কোনো কারণেই হোক একজনের সাথে কথা বলি আমি ওদের সাথে যে এরকম হয়েছিল আমার আগে। তো সে তখন বলল যে এটা মানে আমার যা মনে হচ্ছে বেশ বললো যে ওটা একটা ভালো টাইপের জিন ছিল, যে সে একটা আসর টাইপের করেছে আর কি আপনার উপর। মানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই তার মানে। ঝামেলা নাই, যেহেতু হচ্ছে এটা এটা হয়েছিল। তবে এরপরে হচ্ছে আর তেমন হয়নি। তবে আমার সবচেয়ে হচ্ছে যেটা যে আমি নিজ চোখে একদম দেখেছিলাম জীবন্ত। এছাড়াও হচ্ছে কোরবানির ঈদে একটা ছোটখাটো ঘটনা হয়, ছোট্ট ঘটনা। হ্যাঁ, আর আমাদের এখন যে বাসাটাতে আমরা উঠেছি 2-3 মাস হয়, একটা কলোনির মধ্যে, এটা জুট মিল রূপগঞ্জে এবং হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জে। তো আমরা এই কলোনি থেকে এক বাসা থেকে আরেক বাসায় হচ্ছে আমরা জাস্ট উঠেছি আর কি। তো এখন যেখানে উঠেছি সেখানে 3 তলা। তো এইবার এই কোরবানি ঈদে যেটা হয় যে আমি রাত 1টার দিকে টিভি দেখে ঈদের অনুষ্ঠান দেখে হচ্ছে আমি শুয়েছি। আমার ছোট ভাই আছে একসাথে শুয়ে, তো ও আগেই ঘুমিয়ে গেছে। তো আমি এত রাত পর্যন্ত অনেক সময় দেখা যায় অফিস থেকেও হচ্ছে আমি নর্মালি 2টা-3টার দিকে হচ্ছে আমার ঘুম শুরু হয় আর কি, শুতে দেয়। তো তখন টিভি দেখে চিন্তা করলাম শুয়ে পড়ি। তো শুলাম, বাট যে ঘুম ধরছিল না। তো আমি তখন হচ্ছে আমার মোবাইল আছে, হ্যাঁ, তো মোবাইল হচ্ছে আমি গেমস খেলছিলাম। তো আমাদের যে রুমটা, আমি আমার ছোটো ভাই যেখানে থাকি, সেটা হচ্ছে যে দক্ষিণ দিকে আমাদের রুম, একদম পেছনের দিকেই উত্তর দিকে হচ্ছে আব্বা মা থাকে, আর হচ্ছে পশ্চিম দিক মানে পশ্চিম দিকে হচ্ছে আমার রুমের সাথেই আছে আমাদের বারান্দাটা। ওকে। তো আমি গেমস খেলছি, অনেকক্ষণ ধরেই খেলছি আর কি। তো হঠাৎ আমার রুমের দরজাটা হচ্ছে আবার চাপানি লাগানো, চাপানো আর কি। তো হঠাৎ হচ্ছে যে এরকম সময় শুনছি যে হচ্ছে একদম মানে পায়ের আওয়াজ, মানে হিল পরে হাত টেলে এরকম আওয়াজ হয়, এইরকম একটা আওয়াজ মানে আমার রুমের দিকে আসছে, এবং এসেই সাথে সাথে হচ্ছে দরজাটা খুলে ফেললো। দরজা খোলার তো একটা আওয়াজ হয়, তো দরজাটা খুলে ফেললো। তো ওই মুহূর্তে আমি একটু, যে আম্মা হয়তো ঘুম থেকে উঠছে, এখন যদি দেখে আমি গেমস খেলছি ধমক টমক দেবে, তা আমি ঘুমে ভান ধরে হচ্ছে একটু ফাটো হয়ে শুলাম। তো এর মাঝখানে হঠাৎ করে হচ্ছে শেষ, শব্দ শেষ, দরজা খোলা এই পর্যন্তই। তো হঠাৎ করে যেটা আমার কাছে একটু আনইজি লাগলো আর কি, যেটা হচ্ছে যে যেটা বললাম যে আমার পিছনের রুমটা হচ্ছে আমার আব্বা মা থাকে ওখানে। তো ওর ডান আর হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে আমাদের বারান্দা। তো আমার যে পায়ের আওয়াজটা যেটা আমি বলছি, সেটা হচ্ছে ওনাদের রুমের দিকে না গিয়ে সেটা হচ্ছে বারান্দার দিকে গেল। আপনার বারান্দা দিয়ে গেল। ওকে। বারান্দার দিকে গেল, এবং সেটা হচ্ছে জাস্ট 3টা আওয়াজ হলো, ঠপ ঠপ ঠপ, হিল জুতা পরার যে আওয়াজটা। তো এতটুকু পর্যন্তই। তখন হচ্ছে আমার ভিতরে কেন জানি একটা শিউর উঠলো যে আমার তো হচ্ছে হিল জুতা পছন্দ করে না, করেন না উনি, পরেন না সেটা, কিন্তু সেটা হিল জুতার আওয়াজ কেন হলো। এরপরে কি হচ্ছিল? এরপরে হচ্ছে যে যেটা পরবর্তীতে আমি রাতে সকালে ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করলাম, আম্মা তুমি কি এই টাইপের কিছু জিনিস রাতে ঘুম থেকে উঠেছিল, রুমে গিয়েছিল? বললো যে না, আমি যাইনি। এটা হচ্ছে যে ওই বিল্ডিংটার যে বললাম, যেটা আপনি তো, যে দরজা কি খোলা ছিল আসলে, এই দরজা? হ্যাঁ, দরজাটা আমি খোলা পেয়েছি। সেটাই হচ্ছে বেস্ট পার্ট। আমি সেটাই বলছি, সেটা আমি মনে করে দিতে যাচ্ছি যে আপনি যখন বারান্দায় দিয়ে গেলেন এবং সকালবেলা যখন আপনি যখন ফলো করেছিলেন ব্যাপারটা, তারপরে দেখেছিলেন যে দরজাটা খোলা, দরজাটা খোলার মতো কেউ ছিল না। দ্যাটস বেস্ট পার্ট না? সেটা মিস করে গেছিলেন। হ্যাঁ, হিলের সাউন্ড পেয়েছেন তিনি, এবং হঠাৎ করে এরকম সাউন্ড পেয়েছেন, এবং মনে হচ্ছে যে কেউ যেন হেঁটে চলে গেল, এবং তিনি যখন পরে চেক করতে যান তখন দেখেন যে হ্যাঁ, সবই ঠিক আছে, সবাই ঘুমাচ্ছে, কিন্তু বন্ধ দরজাটা খুলে গেছে। এটা ছিল ঘটনা। বলছে ভূত এফএম, আর এত রাত্রে যদি প্রশ্ন করেন যে কে ওখানে, তাহলে উত্তর আসবে একটাই, ভূত এফএম।
এনিওয়েজ, আমরা আরও একটা ঘটনায় চলে যাব এবং এই মুহূর্তে আমরা আবারও যাব আমাদের প্রথম যিনি আমাদের আশিক আমাদের সাথে ঘটনা শেয়ার করেছিলেন, আশিকের কাছে আবারও যাচ্ছি। হ্যাঁ আশিক, শুনি আপনার সেই ভয়ঙ্কর ঘটনাটা। হ্যাঁ, এটা মোস্ট প্রবলি আমার লাস্ট ঘটনা, কারণ আমাদের সময় নেই, আমাদের আরেকটা গেস্ট আনলেন, আমি শর্টকাটে ছাড়ছি। সেটা ঘটনা যেটা ঘটেছিল সেটা আমি আগে বলছি, আমরা খিলগাঁয়ে থাকতাম। খিলগাঁয়ের আগে যেখানে থাকতাম আমরা, সেটা হচ্ছে রাজারবাগ অফিসের কোয়ার্টার ছিল। সো তখন আমি পড়ি ক্লাস 1 কি 2-তে, 1-এ পড়ি মোস্ট প্রবলি। সো ঘটনাটা আমার আবছা আবছা খেয়াল আছে, তারপর বাসার লোকজনের কাছে যা শুনছি সেটা অনুযায়ী আমি বলছি। সো তখন আব্বা পোস্টিং ছিল ঢাকার বাইরে, তো দেখা গেছে যে আমরা ঢাকায় থাকতাম, আব্বা ঢাকার বাইরে থাকতো। সো আমরা ইউজুয়ালি 5 ভাই বোন, আমরা 5 ভাই বোন আমরা এই ছিল থাকতাম। তো আমার যত খেয়াল আছে, তখন যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন বিটিভিতে একটা সিরিয়াল দেখা তো ওশেন। সো আমরা খুব আগ্রহ নিয়ে দেখতাম রাত 9টার দিকে ওশেন, আমার খেয়াল আছে। সো আমরা সবাই মিলে ওশেন দেখছি। তো আমাদের বাসার ড্যামেশারে যেটা ছিল যে বেডরুমের সাথে লাগানো ডাইনিং স্পেস, লম্বা ডাইনিং স্পেস, আর ডাইনিং ওই পাশে হচ্ছে আপনার মানে সোজাসুজি গেলেই কিচেন। তো তখন একটা কাজের বুয়া ছিল, কাজের বুয়া ঠিকঠাক, কাজের মেয়ে, কত বয়স হবে আপনার, 13-14 বছর। আচ্ছা, তার নাম ছিল মিনু। তো দেখা গেছে যে মিনু, আমরা সবাই ওশেন দেখছি, আর মিনু জানলার পাশে বসেছিল সারা টাইম। যখন আমরা সিরিয়াল দেখছিলাম, মিনু জানলার পাশে বসেছিল। সে কি কারণে হাতে নেল পালিশ লিপস্টিক দিয়ে সব সাজুগুজু করে বসেছিল। সো যখন ওশেন দেখা শেষ, তখন আম্মা যে মিনুকে দিলাম, মিনু ধমক দিয়ে বলে, বসে আছিস কেন, টেবিলে ভাত দে। তো মিনু কেমন করে জানি আম্মার দিকে তাকালো একটু অবাক হয়ে, এরকম করে না বলে নিয়ে সে ওই জানলার পাশ থেকে উঠে সে আমাদের ডাইনিং স্পেস, লম্বা ডাইনিং স্পেস, সে লম্বা ডাইনিং স্পেস দিয়ে হাঁটতে হাঁটতে হাফ সে পড়ে গেল ফিট। আচ্ছা, আম্মা তো তখন একা মানুষ, আম্মা তো ভয়টা পেয়ে গেল। আম্মা ভয়টা পেয়ে যে পাশে লোকজনকে ডাকলো, পাশে লোকজন আসার পরে বললো কি যে মৃগী ধরেছে না কি বললো, যে চামড়ার জুতা শুকালে ঠিক হবে না, ঠিক হবে। সো দেখা গেলো তার নাকের সামনে যখন চামড়ার জুতা দেওয়া হলো, সে ছটফট করছে। তো দেখা গেলো যে তখন আমাদের যে কোয়ার্টারে যে পাম্প ড্রাইভার ছিল, ওনার নাম ভুলে গেছি আমি, ওই ভদ্রলোক একটু সব তাবিজ টাবিজ সব করতেন। তো ওই ভদ্রলোক আসলেন, আমাদের ওই রাজাবাগ লাইনের মসজিদের ইমাম সাহেব আসলেন। ইমাম সাহেব এসে নিয়ে ওরা আরো কিসব করলেন, আমি তো অত খেয়াল নেই, আমি শুনছিলাম। তো করার পরে সবার গল্প শোনার পর যেটা আমি শুনেছি যে মিনুর মুখ দিয়ে মানে একটা পুরুষ মানুষের ভয়েস বেরোয় আসছে। আচ্ছা, পুরুষ মানুষের ভয়েসে এসে যেটা বলেছে যে, কারণ আমাদের কিচেনের পাশে ছিল একটা আম গাছ, সে পুরুষ মানুষ বলছে যে আমরা ওই আম গাছে থাকি, আমরা 7 ভাই 1 বোন এই টাইপের কিছু, আমরা ওই আম গাছে থাকি। এই মেয়ে সেজে গুজে বসেছিল কেন, আমি একে ছাড়বো না। আচ্ছা, তবে পজেসড হয়েছিল আপনি বলতে, সামথিং লাইক ওয়াইস। পরে ওই হুজুর বা ওনারা কিছু একটা করে নিয়ে বসে ছেড়ে দে, তো ছেড়ে দিয়ে বলবে ছেড়ে দিবে। এখন যে ছেড়ে দিই তার প্রমাণটা কি করবে, সে ছেড়ে দেওয়ার প্রমাণটা যেটা বললো যে তখন আমাদের কাছে একটা পিতলের কলসি ছিল, আমরা পানি রাখতাম। আপনি জানেন না কিনা, পিতলের কলসি কিন্তু অনেক ওয়েট হয় যখন সেটা পানি রাখা হয়। সো আমরা যারা একটা ফুল গ্রোন আপ ম্যান, তারা হয়তো এক পিতলের কলসিতে যে কষ্ট হয়ে যাবে। সো ওই মেয়েটার বয়স ছিল 13 থেকে 14 বছর, একটা ছোটখাটো মেয়ে। সে পিতলের কলসিটা দাঁত দিয়ে কামড় দিয়ে সে জাস্ট খালি কিচেন মানে ওই ডাইনিং এক সাইড থেকে আর এক সাইডে দূরে চলে গিয়ে ফিট হয়ে পড়ে গেছে। ইম্পসিবল একটা ঘটনা, এটা আপনারা সবাই মানে সবাই দেখেছে, এক্সপিরিয়েন্স করেছেন। এটা ইম্পসিবল একটা ঘটনা। হ্যাঁ, অনেক কত ফিট হবে আপনার, লাইক 10 ফিট হবে অ্যাটলিস্ট। সে দূরে চলে গেছে, ডিস্টেন্সটা এরকম হবে, সে দূরে চলে গেছে, দেখুন কিছু এক দাঁত দিয়ে কামড় দিয়ে নেয়। সো তারপর সে ঠিক হয়ে গেছে, কিন্তু কথা বলে না, ঝিমমিনে বসে আছে। তো আম্মা তো খুব ভয়টা পেয়ে গেল। তো পরদিন সকালেই তাকে আমরা পাঠিয়ে দিব দেশে বাড়িতে, কিন্তু রাতটা তো কাটাতে হবে, রাইট। তো রাতটা কাটানো হলে কি করা যায়, ওই মেয়েটাকে আর একটা রুমে দরজা বন্ধ করে রাখা হলো, যে ভোরবেলা হলে ড্রাইভারকে দিয়ে তাকে দেশে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আর ওই রাতটা তো আমরা সবাই ভয় পাচ্ছি, কারণ আমরা ভাই বোন সবাই ছোট, আমার বড় বোন তখন ছোট, আম্মা ওরম। তো আমরা যেটা করলাম, বেডরুমে আমরা সব ভাই বোন ফ্লোরিং করলাম, আম্মা। আর রাতটা কাটানোর জন্য আমার এক মানে 2 সম্পর্কের কাজিনই বলা যায়, আর একজন উনি এসছে আমাদের পাশে সঙ্গ দিলেন, যে রাতটা আমাদের সাথে কাটাবেন। মজার বিষয়টা এই জায়গাটা সবচেয়ে ফানি থিং, আমরা কিন্তু যখন ঘুমালাম
পরদিন সকালবেলা আমরা উঠে আমরা কিন্তু আর বেরোতে পারছি না আমাদের রুম থেকে। কেন? কারণ আমাদের যে বেডরুমে যে দরজা ছিল সে দরজার সিটকানি বাইরে দিয়েও দেওয়া যেত। আচ্ছা। আমরা কিন্তু ঘরের ভিতরে সিটকানি দিয়েছিলাম। পরে যখন সকালবেলা ঘুম থেকে উঠে দরজার সিটকানি খুলতে যাব, যে দেখি দরজার সিটকানি বাইরে থেকে দেওয়া। এই সিটকানিটা কে দিল? পুরো ফ্ল্যাট তো লক ছিল, আমরা সবাই বেডরুমে দরজা লক করে আছি, আর ওই মেয়েটাকে আর একটা ঘরে দরজা লক করে রেখে দিয়ে রাখছি একদম তালা দিয়ে। কিছু সিটকানি বাইরে বাসার অন্য কেউ কি দিতে পারে না? মানে বাসায় যারা আরো যারা ছিল পসিবল না কোনোভাবেই পসিবল। মানে জাস্ট রুম দুটো? রুম তো 3-4টা ছিল, কিন্তু মানে বেডরুমে ছিলাম আমরা সবাই। ও আচ্ছা, একটা রুমে সবাই, একটা রুমে ও, আর রুমে মেয়েটাকে তাহলে খুব টের পাচ্ছি। বুঝতে পারছি। তাহলে চিৎকারটা দিল কে? এটা একটা বিরাট প্রশ্ন। পরে যেটা হলো যে আমরা জানলা দিয়ে চিল্লাচিল্লি করে পাশের ফ্ল্যাটের লোকজন থেকে চিল্লাচিল্লি করলাম। পাশের ফ্ল্যাটের লোকজন মেইন গেট ভেঙে ওরা ঢুকলো, ঢুকে নিয়ে আমাদের বেডরুমের সিটকানি বাইরে থেকে খুলে দিল। দেন আমরা বের হলাম। দেন আমরা এতটা ভয় পেয়েছিলাম, তো ওই দিনই ওই টাইমে আমাদের ড্রাইভারকে দিয়ে ড্রাইভার গাড়ি ড্রাইভ করে ওই মেয়েটাকে বাসা রেখে আসলো ওর দেশের বাড়িতে নওগাঁয়। মানে আপনারা আর এই হ্যাসেলটা রাখতে ভয় পারেন নাই? হ্যাঁ, এটা আসলে অনেক ভয়াবহ একটা ঘটনা। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাকে আজকে একটি গল্প পাঠাতে যাচ্ছি। গল্পটা আমাকে পাঠিয়েছেন বা তিনি হলো নাজমুল হোসেন। তার পরিচয় গোপন রাখতে বলেছিলেন, সো আমি পরিচয়গুলো বলতেছি না। তিনি যে গল্পটি পাঠিয়েছেন সেখানকার যারা ক্যারেক্টার বা যাদের সাথে ঘটেছে তাদের নামগুলো কাল্পনিকভাবে বলতে বলেছেন, তো আমি চেষ্টা করব তাদের নামগুলো কাল্পনিকভাবে বলতে। তো তিনি যেভাবে আমাকে পাঠিয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করব। তো শুরু করতেছি। দ্বিতীয় দিনের মতো আজকে আবারও পাড়ার মোড়ে ওই ময়লা আবর্জনার স্তূপ থেকে সেই চিরচেনা বিদঘুটে গন্ধটা নাকে এসে লাগছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যখন শিউলিকে জিজ্ঞেস করা হলো, ও বলছে কই না তো, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি শিউলির কথা শুনে খুবই অবাক হলাম। এত বিশ্রী একটা গন্ধ, আমার বমি এসে যাওয়ার উপক্রম হচ্ছে, আর শিউলি কিনা বলছে ও কোনো গন্ধই পাচ্ছে না। মিথ্যা কথা বলার জন্য এখন ওর ওপর আমার খুব রাগ উঠতেছে, কিন্তু কিছু করতে পারতেছি না। ও আমার বয়সে বড়, যদিও আমরা একই স্কুলে পড়ি। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের প্যারেড পড়া থাকে আমাদের স্কুলে এক ম্যাডামের বাসায়। আমরা আজও রোজকার মতো সেখান থেকে ফিরছি। কিন্তু রহস্যময় বিষয় হলো আজকে নিয়ে 3 দিন আমি যাওয়া আসার পথে একটা খুব বাজে গন্ধ পাচ্ছি পাড়ার ওই জায়গাটায় থেকে। কিন্তু আমার বান্ধবী শিউলি নাকি সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে না। আমি কোনো মতে নিজের মুখ চাপা দিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরছি। মোটা ঠিক পেরোতেই আমার মনে হলো আমার পিছনে একজন ছায়ামূর্তি হাঁটছে। আমি যেখানে থামছি ছায়ামূর্তিটাও সেখানে থামছে। আমার মনে হলো এখন কি করা উচিত। আমার খুব ভয় লাগছে, কিন্তু শিউলি নির্বাকারভাবে আমার সাথে এগোচ্ছে। ওই সামনেই ওর বাড়ি। ও এখন নিজের বাড়ির দিকে এগোচ্ছে। শীতের কুয়াশা ঘেরা কাঁচা পাখা রাস্তা জোড়ায় এখন কোনো জনমানুষ বাইরে নেই। এত প্রচুর ঠান্ডা, কেউ বাইরে থাকবে এটা আশা করা যাচ্ছে না। যেন কোনো মহামারীতে সমগ্র পুরো গ্রাম খালি হয়ে পড়েছে। এদিকে আসতে এখন আমার খুব ভয় করে। প্যারেড পড়াও ছাড়তে পারছি না, কারণ কদিন বাদে আমার পরীক্ষা। আমি বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকলাম। আমার মা ভিতর থেকে দরজা খুলে আমার দিকে তাকিয়ে রাখি মুখ নিয়ে তাকালেন। তারপর গড়া ঝেড়ে বললেন, এই তোর বাসা আসার সময় কতবার না করছি তোকে সন্ধ্যার আগে বাড়ি ফিরবি, আর রাত করে বাড়ি ফিরিস, কাহিনী কি? আমি মাকে কোনোভাবে বোঝালাম, মা রাগ করছো কেন? ম্যাডাম তো ওই সময় ছাড়া আমাদের পড়াতে পারে না, তার ছোট 2 ছেলে মেয়ে আছে, ওদের সামাল দিতে হয়, এই কারণে আর কি লেট হয়ে যায়। আমার মা শান্ত স্বভাবের, তাই আমাকে আর কিছু বললেন না। তিনি রান্নাঘরে
বসে চুলোয় রুটি শিখতে শিখতে বললেন, তোর জন্য আমার চিন্তা হয় রে মা, কারণ তুই আমার একমাত্র মেয়ে। তোর বাবা তো তোকে অনেক ছোটবেলায় রেখে চলে গিয়েছে। এরপর অনেকে আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য, কিন্তু আমি তা করিনি। আমার মেয়ে যখন আমার সাথে আছে তখন আবার বিয়ে কথাটা বলেই মা নিজের চোখ মুছলেন। এটা আমার একটা ভ্রান্ত ধারণা। বাবা আমাকে একেবারেই ছোট রেখেই মারা গেছেন। আর আমার মায়ের এই কথাগুলো নতুন না, উনি প্রায় সময়ই আমাকে গল্প করে এই কথাটা বলেন। আসলে আবার বাবার মৃত্যু হয়েছে আমি প্রাইমারি স্কুলে পড়ার সময়, কিন্তু মা বাবাকে অনেক ভালোবাসতে বললে বাবার মৃত্যুটা মেনে নিতে পারেনি। তাই অধিক চিন্তার ফলে কিছুদিন পর পর ডিমেনশিয়ার রোগ হয়েছে, যার ঔষধ এখনও তিনি সেবন করেন। আসলে মার স্মৃতিভূমির অসুখ আছে, কারণ উনি বাবাকে এখনও অনেক ভালোবাসেন আর বাবার মৃত্যুটা মেনে নিতে পারেন না। পরদিন সকালে মাকে আমি বললাম, মা আমি স্কুলে যাচ্ছি। এই বলে বইপত্র ব্যাগে ঢুকিয়ে হাঁটা দিলাম স্কুলের উদ্দেশ্যে। আমার স্কুল বাড়ি থেকে প্রায় 15 মিনিটের রাস্তা, বলা যায় 1 কিলোমিটারের একটু বেশি। যাওয়ার সময় শিউলিকেও সাথে নিয়ে যাওয়ার জন্য ওর বাড়ির কাছে যেতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম ওদের বাড়িতে তালা লাগানো। বিষয় কি, গতকাল তো ও আমার সঙ্গে প্রাইভেট থেকে বাড়ি ফিরলো, কোথায় আবার বাড়ির সবাই মিলে চলে গেল না তো? আমি কিছুই বুঝতে পারলাম না। আশেপাশে কাউকে জিজ্ঞেস করবো এমন কাউকেও দেখতে পেলাম না। আর এদিকে আমার স্কুলের সময় চলে যাচ্ছে, লেট হয়ে গেলে আবার দাঁড়িয়ে করিয়ে রাখবে, তাই তখনই রওনা দিলাম। বিকালে স্কুল থেকে ছুটি পাওয়ার পর সোজা বাড়ি আসি। ক্লাসে পড়ার চাপে আর শিউলির কথা মনেই ছিল না। সন্ধ্যার সময় প্রাইভেট পড়তে আবার বেরিয়েছি। হঠাৎ দেখলাম শিউলির বাড়ির দরজায় কেউ একজন বসে আছে। কাছে গিয়ে দেখি শিউলি, কিন্তু এ কি, ওকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে। চুল আশ্রায়নি, চোখের নিচে কালো দাগ। আমি বললাম, কিরে এই হাল কেন, কোথায় ছিলি আজকে সারাদিন? দেখলাম শিউলি আমার কোনো কথাই কানে নিচ্ছে না। দরজা থেকে উঠে ঘরে চলে গেল শিউলি। তারপর স্কুল ব্যাগ নিয়ে আবার বেরিয়ে এসে বলল, চল। আমি কিছু বুঝতে পারলাম না। ওকে সাথে নিয়ে যেতে লাগলাম ম্যাডামের বাড়িতে। যেতে যেতে জিজ্ঞেস করলাম, কিরে কোথায় ছিল আজকে? শিউলি আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই স্তূপের মধ্যে। তারপর হেসে বলল না আমায়। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। গিয়েছিলি কোথায় আজকে? শিউলি আমার কথা শুনে আবারও হাসলো। তারপরও আমাকে কিছু বলেনি। আমি ভাবলাম হয়তো মন ভালো নেই তার, এই ঘটনায় ওকে, এই জন্য আর কিছু জিজ্ঞেস করিনি। আজকে তৃতীয় দিন। প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে সেই ময়লা আবর্জনা স্তূপের মধ্যে থেকে কোনো গন্ধ আসেনি। বাড়ি ফিরে মাকে ওই ঘটনা বললাম। কথায় কথায় শিউলির কথা উঠতে মা আমার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলো? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গেছে? কথাটা শুনে আমার চেতনা অসাড় হয়ে গেল। সাথে সাথে বুকের ভিতর একটা চাপা ব্যথা অনুভব করলাম। মার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলাম, কি বলছো মা? আমার সাথে ফাজলামো করছো? আমার মা আমার দিকে এগিয়ে এসে বললেন, তোকে মিথ্যা বলতে যাবো কেন? 2 দিন আগে শিউলি আমাদের বাড়ি এসেছিল, জিজ্ঞেস করেছিল তুই কোথায় আছিস। আমি তখন বলেছিলাম তুই স্কুল থেকে ফিরিস নি। ও তখন চলে গেল, কিন্তু পথে ওকে নাকি কারা যেন মেরে রাস্তায় মোড়ে ওই নর্দমায় স্তূপের মধ্যে ফেলে চলে যায়। আমি এই খবর পাওয়ার পরদিনে দুপুরবেলা শিউলির চাচা সেদিনই শিউলির ওদের বাড়ির পেছনে দিকে কবর দিয়ে বাড়ি থেকে কোথায় চলে যায়। তুই তো জানিস আমার কোনো কথাই এখন আর ভালো লাগে না, ভালো করে মনে থাকে না। তাই শিউলির মৃত্যুর কথা ভুলে গিয়েছিলাম, তাই তোকে শিউলির মৃত্যুর কথা বলতে পারিনি। তুই যখন শিউলির কথা বললি তখনই মনে পড়েছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শিউলি মারা গেলে তাহলে আজ 2 দিন ধরে আমি কার সঙ্গে ব্রাইড পড়তে যেতাম, আবার কার সাথে ফিরে আসতাম? ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এত বড় একটা ঘটনা আমি জানতে পারলাম না। শিউলির অবশ্যই স্কুল কামাই করার স্বভাব ছিল, তাই স্কুলে খুব কম যেত, কিন্তু প্রাইভেটে শিউলি আমার সাথে রোজ যেত। আজকে সন্ধ্যায় তাহলে আমার সাথে শিউলি কিভাবে ছিল? যদিও মারা গিয়ে থাকে, নাকি সব আমার মনের ভুল? না, সব ভুল হবে কিভাবে?
মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো শিলি কি আমাকে বলতে চেয়েছিল যার কারণে ওর মৃত্যুর পরও আসতে হয়েছে। এটা জানার পর আমি আজ কোনোভাবেই ঘুমাতে পারবো না, কারণ ও আমার খুব কাছের বান্ধবী ছিল। ওকে আমি নিজের বোনের মতো দেখি, কারণ আমার কোনো বোন নেই। শিলি আমাকে সবসময় পছন্দ করতো। ওরকম ফুলের মতো একটা মেয়ে কারা মেরে ফেললো সেটা কিছুতেই মাথা আসছে না। আমার মা এদিকে আমাকে ঘন কুয়াশা রাতে গোসল করিয়েছেন, কারণ মার ভয় হচ্ছে আমাকে কোনো অশুভ কিছু শিলির রূপ ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না তো। পরদিন সকালে আমি সোজা শিলিদের বাড়িতে যাই। আমার শরীরে আজ খুব জ্বর, কিন্তু আমাকে যেভাবে হোক জানতে হবে শিউলির মৃত্যু কীভাবে হলো। মাকে বলছি আমি স্কুলে যাব, কারণ শিউলির কথা বললে তিনি আসতে দিতেন না। শিলুদের বাড়িতে এখন সেই তালা ঝুলছে। আমি তালা ভাঙার চেষ্টা করিনি, কারণ এতে লোকজন সন্দেহ করতে পারে। আমি জানতাম শিলুদের ঘরের পিছনে একটা ভাঙা জানালা আছে, তাই বাড়ির পিছনে জায়গাটায় গিয়ে দেখি শিউলিকে যে জায়গাটায় দাফন করা হয়েছে সেখানকার আশেপাশে 2 টুকরো কাগজ পড়ে আছে। আমি সেখান থেকে একটা কাগজ খুলে দেখলাম ওতে কালো জাদু করার বিভিন্ন মন্ত্র সহ কারো নখ আর চুল। আমি বুঝতে আর বাকি থাকে না এসবের পিছনে আসলে কি আছে। আমি তবুও জ্বর মাথায় নিয়ে জানালা ভেঙে শিলিদের ঘরে ঢুকলাম। ভেতরে আসার পর আমি যা দেখলাম তা আমার চক্ষু কপালে উঠে গেছে, যাওয়ার মতো অবস্থা। সারা ঘরে জোরে কালো জাদু করার সব জিনিস এদিকে ওদিকে ছড়ানো। একটা দলিলের মতো কিছু পড়ে থাকতে দেখলাম চৌকিতে। ওটা হাতে তুলে নিলাম। পেজটা উল্টাতেই সব কিছু পরিষ্কার হলো আমার কাছে। আসলে ঘটনা হলো এরকম, শিলির বাবা আর মা কেউ বেঁচে ছিল না, তাই শিলির 2 সম্পর্কের এক চাচা তাকে ভরণ পোষণ করতো। কিন্তু সময়ের সাথে সাথে শিলি বুঝতে পারে ওর সেই চাচা ওর বাবার সম্পত্তির জন্য ওকে দেখভাল করছে, কারণ ওর বাবার অনেক সম্পত্তি ছিল যা তিনি মৃত্যুকালে নিয়ে শিলু নামের জন্য রেখে যায়। কিন্তু সেই সম্পত্তি পাওয়ার জন্য ওর চাচা শিলির সাথে জবরদস্তি করে শিলির থেকে সব লিখিয়ে নেয়। ওর চাচা আসলে শিলি 18 বছর হওয়া অপেক্ষা করছিল, আর যখন ওর বয়স 18 হলো তখন লোকটা এই কাজটা করলো। আর শিলি যাতে কাউকে এই বিষয়ে কিছু বলতে না পারে তাই ওকে জানানোর লোকটা ওই ঘরকে আটকে রাখতো। কিন্তু যখন বুঝতে পারলো শিউলি সবাইকে বলে দিবে, তখন শিউলির চাচা কালো জাদু করে শিউলিকে মেরে ফেলার চেষ্টা করে, আর এতে সফলও হয়। কিন্তু আমার ধারণা কোনো চুক্তি লঙ্ঘনের ফলে সে চাচাও করলো জাদু শিকার হয়, আর যে কারণে এই দলিলটাও সে নিয়ে যেতে পারেনি। শিলি এই কথাটা আমাকে বলার জন্য সেদিন কোনোভাবেই নিজেকে ছাড়িয়ে আমার বাড়িতে আমাকে খুঁজতে এসেছিল, কিন্তু আমাকে না পেয়ে তখন আর আমার সাথে দেখা করার জন্য মোড়ের কাছে দাঁড়ায়, কারণ আমি স্কুল থেকে ওই পথ দিয়ে বাড়িয়া ফিরি। কিন্তু সেদিন আমার অনেক দেরি করে আসার জন্য আমার সাথে দেখা করতে পারে না, আর যা ঘটার সব এর মধ্যে ঘটে যায়, আর আমি কিছুই জানতে পারিনি। শিউলিদের ঘর থেকে বেরিয়ে এসে ঘরের দাওয়ার বসে পড়লাম। আমার চোখ দিয়ে খুব জল পড়ছে। শিউলির জন্য বুকটা ফেলে যাচ্ছে। এমন ফুলের মতো মিষ্টি মেয়েটা সাথে কি করলো ওর চাচা? এই কাজটা করতে পারলো? সম্পত্তির জন্য ওকে মেরে ফেললো? কি মনে করে আমি ঘর থেকে শিউলির স্কুল ব্যাগটা বের করে নিয়ে এসেছিলাম। আমি সেই ব্যাগটা খুলে ওর ব্যবহারের জিনিসপত্র আর ওর বই হাতে নিয়ে দেখতেছিলাম। হঠাৎ একটা কাগজ ওর বই থেকে মাটিতে পড়ে গেল। আমি হাতে নিয়ে পড়তে লাগলাম। সেটা গোটা অক্ষরে লেখা ওর সাথে ঘটে যাওয়া ইদানিং সমস্ত ঘটনার বিবরণ। কাউকে বলতে না পারা কথাগুলো কাগজে লিখছে শিউলি। মানুষ কত নিকৃষ্ট হতে পারে ভাবতেও ঘৃণা লাগছে। আজ 1 সপ্তাহ কেটে গেছে। পুলিশ এসেছিল 4th দিনে। আমি খবর দিয়েছিলাম। সব কিছু বলার পর তারা শিউলির লাশ তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, আর খুঁজে খুঁজে সেই চাচাকে গ্রেপ্তার করে ফেলে। পোস্টমর্টমের পর জানা যায় কত অকথ্য নির্যাতন এই লোকটা করেছিল ওর উপর। আজ এসবের বিচারের দিন। এভাবেই লোকটা ফেঁসে যায় এবং পরবর্তীতে সেই লোকটাকে ফাঁসি দিয়ে ঝুলে মৃত্যুবরণ করা হয়। তো এই ছিল ঘটনা। রাসেল ভাই, নাজমুল ইসলাম তিনি আমাকে এইভাবে লিখে পাঠিয়েছেন। আমি যতটা সম্ভব গুছিয়ে বলার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।